মরবার পর কি হয়? ৮-৯ বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হলো। কোনো গুরু তত্ত্ব নিয়ে চিন্তার বয়স এটা ছিল না, কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারদিক ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছে হলো, মরবার পর কি হয়। আমি ফিসফিস করে ডাকলাম, নবু মামা, নবু মামা। নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন। তিনি আমার কথা শুনতে পেলেন না। আমি আবার ডাকলাম, ও নবু মামা, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটু ভয় লাগছে আমার। একা একা পাড়ে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল। নবু মামা উঠে আসতেই বললাম, মরবার পর কি হয় মামা? সন্ধ্যাবেলা কি বাজে কথা বলিস। নবু মামা ভীষণ ভীতু ছিলেন। আমার কথা শুনে তার ভয় ধরে গেল। সে সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরে চলেছি। রইসুদ্দিন চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে। দুটি লিকলিকে ধোয়ার শিখা উঠছে সেখান থেকে। ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন। শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে। পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি। ছোট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে, এ ভাবতেও আমার খারাপ লাগতো। সত্যি তো, সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই, সে কেন কবরে ধূপের শিকা দেখে আবেগে টলমল করবে? কেন সে একা একা চলে যাবে সোনাখালি? সোনাখালি খালের বাঁধান পুলের উপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে। আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে। প্রকাণ্ড একটি বাড়ির আগুনটি রহস্যময় কোঠা, বাড়ির পেছনে জড়াঝড়ি করা বাঁশবন। দিন মানেই শিয়াল ডাকছে চারদিকে। সন্ধ্যা হব হব সময়ে বাঁশবনের এখানে ওখানে জ্বলে উঠছে ভূতের আগুন। দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি। সমস্তই অবিমিশ্র ভয়ের। আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভেতর ধক করে উঠত। নানি যান বলতেন, কানার কাছে এখন কেউ যাও না গো। শুধু কানা বিবির কাছেই নয়, মোহরের মা পা ধোয়াতে এসে বলতো, পোলাপান কুয়াতলায় কেউ যাও না কিন্তু। কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না। সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল, ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই। চারদিকেই ভয়ের আবহাওয়া। নানি জানার মেজাজ ভালো থাকলে গল্প ফাঁদতেন, সেও ভূতের গল্প। হাট থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা। চারদিক অন্ধকার হয়ে এসেছে। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে টিপটিপ। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন। অমনি পেছন থেকে নাকি সুরে কে চেঁচিয়ে উঠল, মাছটা আমারে দিয়া যা। রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা। লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত। ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি, এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পেছনে। মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল, পেট্টুন্নি নাকি? নবু মামা প্রায় আমার গায়ের উপর হুমড়ি খেয়ে চাপা সুরে বলতো, ভয় পাচ্ছি ও মোহরের মা, আমার ভয় লাগে তো। নানা জানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের। কানা বিবি তার একটি মাত্র তীক্ষ্ণ চোখে কেমন করি না তাকাতো আমার দিকে। নবু মামা বলতো, ওই বুড়ি, আমার দিকে তাকাইলে কঞ্চি দেওয়ার চোখ গেলা দিব। কানা বিবি কিছু না বলে ফেলফেলিয়ে হাসতো। মাঝে মধ্যে বলতো, পোলা পান ডরাও কে, আমি কি তা পেতনি? পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল। শুধু আমরা নই, বড়রাও তাকে সমীহ করে চলতেন। আর সমীহ করবেই না বা কেন? বড় নানি জানের নিজের মুখ থেকে শোনা গল্প। তার বাপের দেশের মেয়ে কানা বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন। 5-4 মাস খাটে, হেসে খেলে বেড়ায়। একদিন দুপুরে সে পেটের ব্যথায় মারমরো, কিছুতেই কিছু হয় না। এখন যায় তখন যায় অবস্থা। নানাচান লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে। আশু কবিরাজ এসে দেখে সব শেষ। বরফের মতো ঠান্ডা শরীর। খাটিয়ায় করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক গেল। নানিজান মরার মাখার কাছে বসে কোরআন পড়তে লাগলেন। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই। আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন। নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইয়া মাবুদ। কারণ কানা বিবি সে সময় ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে চাচ্ছে। এরপর থেকে স্বভাব চরিত্রে আমূল পরিবর্তন হলো তার। দিন রাত নামাজ রোজা। আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে। ভয় তাকে পাবে না কেন? এ তো গেল রাতের ব্যাপার। দিনের বেলাও কি নিস্তার আছে? গোল্লাছুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পুবের ঘরের কাছাকাছি চলে গিয়েছি, অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে, খাইয়া ফেলমু।
ওই পলা একেবারে কাঁচা খাইয়া ফেলমু। ভয়ানক জোয়ান একটা পুরুষ শিকল দিয়ে বাঁধা। ব্যাপারটাই ভয়াবহ। বন্ধ পাগল ছিল রহমত মিয়া, নানাজানের নৌকার মাঝি। তিনি রহমতকে স্নেহ করতেন খুব, সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন, কিন্তু লাভ হয়নি। এই সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারদিক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয় কাতর একটি ছেলে তার নিত্যসঙ্গী নবু মামার হাত ধরে ঘুমোতে যাচ্ছে দোতলার ঘরে। নবু মামা বলছেন, তুই ভিতরের জানালা দুইটা বন্ধ করে আয়, আমি দাঁড়াই বাইরে। আমার ভয় করে, আপনিও আসেন। এতেই ভয় ধরে গেল। টেবিলে রাখা হারিকেন থেকে আবছা আলো আসছে। আমি আর নবু মামা কুকুরগুলি হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। নবু মামা শুতে না শুতেই ঘুম। একা একা ভয় আমার কান্না আসছে। এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল। শুনলাম খরম পায়ে খটখট করে কে যেন এদিকে আসছে। মোহরের মা মিহি সুরে কাঁদছে। আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম। জানতেও পারিনি সে রাতে আমার মা মারা গিয়েছিলেন। সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময়। জেগে দেখি বাদশা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে। আমাকে বললেন, আর ঘুমিয়ে কি করবি, আয় বেড়াতে যাই। আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম। সেখানে পাকা পুলের উপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম। প্রচণ্ড শীত পড়েছিল সেবার। কুয়াশার চাদরে গাছপালা ঢাকা। সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে। কেমন অচেনা লাগছে সবকিছু। মামা অন্যমনস্কভাবে বললেন, রঞ্জু, আজ তোর খুব দুঃখের দিন। দুঃখের দিনে কি করতে হয় জানিস? হা হা করে হাসতে হয়। হাসলে আল্লাহ বলে, একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, একে সুখ দিতে হবে, বুঝেছিস? হ্যাঁ, বেশ, তাহলে হাসি দে আমার সঙ্গে। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। বাদশা মামার খুব মোটা গলা ছিল। তার হাসিতে চারদিক গম গম করতে লাগলো। আমিও তার সঙ্গে গলা মেলালাম। বাদশা মামা বললেন, আজ আর বাসায় ফিরে কাজ নেই, চল শ্রীপুর যাই, সেখানে আজ যাত্রা হবে। আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম। কতদিনকার কথা, কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে। বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি, অথচ আমরা একই ঘরে থাকতাম। দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের, একটিতে বাদশা মামা, অন্যটিতে আমি আর নবু মামা। সারাদিন বাদশা মামার দেখা নেই। রাতে কখন যে ফিরতেন তা কোনো দিনই জানি না। ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে দেখেছি গুনগুন করে কি পড়ছেন। যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন, রঞ্জু, শোন তো দেখি, কেমন হচ্ছে বলবি। আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করছেন। ভরাট গলা ছিল তার। সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত তার আবৃত্তি, তার গান। মাঝপথে থেমে গিয়ে বলতেন, দাঁড়া, পোশাকটা পরে নিই, পোশাক ছাড়া ভালো হয় না। তোল, নবুকেও ঘুম থেকে তোল। নবু মামার ঘুম ভাঙালে প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত। বাদশা মামা বিরক্ত হয়ে বলতেন, গাধা, দেখ না কি করছি। তারপর দুজনেই হা করে তাকিয়ে থেকে বাদশা মামার দিকে। আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন, জরিদার পোশাক পরেছেন। তারপর একা একাই অভিনয় করে চলেছেন। আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি। বাদশা মামা প্রথম থেকে আমাদের কাছে দূরের মানুষ। যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান, তিনি কাছের মানুষ হতে পারেন না। বাড়ির মানুষের কাছেও তিনি দল ছাড়া। খুব ছোটবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দরে চলে যায়, নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না। খবর শুনে ছোট নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন। মরো অবস্থা। নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন। সেই থেকে তিনি বাদশা মামাকে ঘাটান না। বাদশা মামাও আছেন আপন মনে। বাদশা মামা আমার শিশুচিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন। শিল্পীরা সবসময় শিশুদের আকর্ষণ করে, হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে। কিন্তু বাদশা মামা দারুণ অসুখী ছিলেন। যে সামাজিক পদমর্যাদা তার ছিল, তা নিয়ে যাত্রা দলের মানুষদের সঙ্গে সহজে মিশতে পারতেন না। অথচ তার চিন্তা ভাবনা সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে। মাঝে মাঝে তাকে দেখেছি বারান্দার চেয়ার পেতে চুপচাপ বসে আছেন। যদি গিয়ে বলেছি, মামা কি করেন? কিছু না। সকাল থেকে সন্ধ্যা হয়েছে, মামা তেমনই বসে আছেন। কেউ যদি গিয়ে বলেছে, বাচ্চা তোর কি হয়েছে রে, উত্তর দিত, কিছু না। মাঝে মাঝে এরকম হতো তার। নানাজান তখন খেপে যেতেন। ছোট নানিজানকে ডেকে বলতেন, ভাঙ ধরেছে নাকি, শক্ত মুগুর দিয়ে পেটালে ঠিক হয়, বুঝছো? নানিজান মিনমিন করে কি কৈফিয়ত দিতে চেষ্টা করেন।
তারপর একসময় দেখা যায় তিনি বাড়ির পেছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছেন। নানাজানকে সবাই ভয় করতাম আমরা। দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত। খুব কম বয়সী শিশু যাদের এখনও বিচার বুদ্ধিও হয়নি, তারাও নানাজানকে দেখলে ফ্যাকাশে হয়ে যেত। ভয়টাও বহুলাংশে সংক্রামক। ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে। মোটা গলা টেনে টেনে একটু আনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন। তখন মাথায় থাকতো লাল রঙের ঝুঁটিওয়ালা একটা ফেস টুপি, খালি গা, পরনে সিল্কের ধপধপে সাদা লুঙ্গি। হাতলওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন। পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন। ছোট নানিজান এই সময়ে জামবাটিতে বড় এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন। নানাজান চুপচুপ করে অনেকটা সময় নিয়ে চা খেতেন। তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন। পাশেই মুরগির খোয়ার, সেটির হাতও দিতেন না। হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে। তিনিও যেতেন পিছু পিছু। সমস্তই রুটিন বাঁধা, এক চুলো এদিক ওদিক হবার জো নেই। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। নানাজান এই দুটির কোনোটির মধ্যেই পড়েন না। পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন, কিন্তু অসংযমী হননি। অহংকার ছিল খুব। সে অহংকার প্রকাশ পেত বিনিময়ে। হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসেছে বেড়াতে, নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন। বারবার বলছেন, গরিবের ঘরে এসেছেন, কি দিয়ে খেদমত করি, বড় শর্মিন্দায় পড়লাম, বড় কষ্ট হলো আপনার। ওরে তামুকান, আর খাসি ধর একটা ভালো করে দেখি। যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখে তিনিই লজ্জায় পড়ে যেতেন। ৩৫ বছর আগের দেখা চিত্র, স্মৃতি থেকে লিখছি। সেই স্মৃতিকে বিশ্বাস করা চলে? আমরা যারা ছেলে ছোকরার দলে, তাদের প্রতি নানাজানের কিছুমাত্র আগ্রহ ছিল না। একা একা থাকতেন সারাক্ষণই। বড় নানিজান তো কিছু পরিমাণে অপ্রকৃতস্থই ছিলেন। তিনি দোতলা থেকে নামতেন কালে ভাদ্রে। ছোট নানিজানও যে কখনো হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করছেন এমন দেখিনি কখনো। খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন। ক্ষমতাবান লোকেরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায়। কেন জানি না আমার নিজের খুব ইচ্ছা হতো নানিজানের সঙ্গে ভাব করি। ঘুমাতে যাবার আগে কতদিন ভেবেছি নানাজান যেন এসে আমাকে বলেন, আয় রঞ্জু, বেড়াতে যাই। আমি তার হাত ধরে চলেছি বেড়াতে। কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠে নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব, কিন্তু সে আর হয়ে ওঠেনি। ঘুম ভাঙতেই তারা পড়েছে, অজু করে পড়তে যা, অজু করে পড়তে যা এক্ষুনি। মৌলভী সাহেব বসে আছেন বাইরের ঘরে। আমরা সবাই আমপারা হাতে করে একে একে হাজির হচ্ছি। মেয়েরা ডান পাশে, ছেলেরা বাঁ পাশে। সমবেত কণ্ঠে আওয়াজ উঠছে, আলিফ 2 পেশ উন, বে 2 পেশ বুন। নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ। তারপর ইংরেজি, বাংলা, অঙ্কের পড়া। পড়াতে আসতেন রাম মাস্টার, ভারী ভালো মাস্টার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। নবু মামা ওনাকে নিয়ে ছড়া বানিয়েছিলেন, রাম মাস্টার বুড়া, এক পা তার খোরা। স্কুলে যাবার আগে পর্যন্ত পড়াতেন তিনি। তার কাছে পড়তো শুধু ছেলেরাই। মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না। তারা ঘরের কাজ করত, জড়ি দিয়ে লতা পাতা ফুল বানাতো, বালিশের ওয়ারে নকশা তুলে লিখত। রাম মাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত। স্কুল শেষ হয়ে গেলে তো খেলারই পার্ট। সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলতো হই হই। ফুরসত ফেলার সময় নেই। এর মধ্যেই লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর। সে নিজেকে সবসময় ভাবতো আমার একজন অভিভাবক। সে যে আমার বড় বোন এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে নিকটতম জন, তা জানার তার ভারী আগ্রহ ছিল। শাড়ি পরা, হালকা পাতলা শরীরের কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত। অবধারিতভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে, ফিসফিস করে বলবে, কাল সবাই 2 খান করে মাছ ভাজা খেয়েছে, আর তুই যে মোটে একটা নিলি। একটাই তো দিয়েছে আমাকে। বোকা কোথাকার, তুই চাইতে পারলি না? আর দুধ দেবার সময় বলতে পারিস না, 1 হাতা দুধ দাও মোহরের মা। দুধ ভালো লাগে না আমার। ভালো না লাগলে হবে? স্বাস্থ্য ভালো করতে হবে না? বেকুব কোথাকার। এই বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিত আমার জন্য। আবার কোনোদিন হয়তো আমাকে ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে। আগের মতো গলা নেমে গেছে খাদে। ফিসফিস করে বলছে, কি ভাবিস তুই, আমরা কি ফেল না? বড় নানিজানের সম্পত্তির অংশ পাবো না আমরা? নিশ্চয়ই পাবো। বড় নানিজানের মেলা সম্পত্তি, আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে। আমরা দুজনেই শুধু ওয়ারিশ, বুঝলি? হ্যাঁ বুঝেছি। কাঁচকলাটা বুঝেছিস? হাতার বেহত তো তুই। ছি ছি, এতটুকু বুদ্ধিও নেই। নে, এটা রাখ তোর কাছে। তাকিয়ে দেখলাম চকচকে শিকি একটা। কই পেয়েছ? আমার ছিল।
দেখিস আবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না। না, বলবো না। লিলির ভাবভঙ্গি থেকে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে। আমরা দুই ভাই বোন কখনো হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না। অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো। না চাইতেই যাই পাওয়া যায় তা তো সবসময়ই মূল্যহীন। লিলিকে ভালো লাগতো কালে ভাদ্রে। যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে লজ্জা মেশানো গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত, সেদিন তাকে আমি সত্যি সত্যিই ভালোবাসতাম। কিংবা কে জানে, অল্প বয়সেই হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম। সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ অল্প লাল করে বলতো, আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব, তুই থাকবে আমার সঙ্গে। কবে বিয়ে হবে? শিগগির। তারপরে যেন নেহায়াত একটা কথার কথা এমনিভাবে বলে বসতো, দেখ তো রঞ্জু, শাড়িতে আমাকে কেমন মানায়? ভালো, কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া। এবারের কাউকেই লিলি দেখতে পারতো না। ভেবে পাই না কেমন করে এত হিংসা পুষে সে বড় হয়েছে। আমি ছাড়া আর একটি মাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল, তিনি আমাদের বড় নানি যান। বড় নানি যান থাকতেন দোতলায় বাদিকে সবচেয়ে শেষের ঘরটায়। অন্ধকার ছোট একটা কুঠুরি, জানালা সামান্য যে ফাঁক দিয়ে আলো বাতাস আসে তাও গাব গাছের ঝাঁকড়া ডালপালা অন্ধকার করে রেখেছে। আলো বাতাসহীন সেই অল্প পরিসর ঘরে বড় নানি যান রাত দিন বসে আছেন। দেখে মনে হবে নানাজানের 1.5 গুণ বেশি বয়স। মাথায় সমস্ত চুল পেকে ধপধপ করছে, দাঁত পড়ে গাল বসে গেছে, নিচের মাটিতে একটি মাত্র নোংরা হলুদ দাঁত। মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাপা কাপা পায়ে নিচে নেমে আসতেন। কি ফুর্তি তখন আমাদের! সবাই ভিড় করেছি তার চারপাশে। নানিজান সমস্ত একটি মাটির গামলায় 2 পয়সা দামের হলুদ রঙের হেনরি সাবান গুলে ফেনা তৈরি করেছেন। ফেনা তৈরি হলেই ঢালাও হুকুম, মুরগি ধরে আন। মুরগি ধরে আনবার জন্য ছোটাছুটি পড়ে যেত আমাদের মধ্যে। সব মুরগি নয়, শুধু ধবধবে সাদা মুরগি ধরে আনবার পালা। নানিজান সেগুলিকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন। পাশেই বালতিতে নীল রং গোলা থাকত, ধোয়া হয়ে গেলেই রঙে চুবিয়ে ছেড়ে দেয়া। কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে! টগরের সঙ্গে যখন এ গল্প করলাম, সে নিচের ঠোঁট উল্টে দিয়ে বলল, এত মিথ্যে কথাও তোমার আসে? মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না। বড় নানিজানকে নিয়ে কত বিচিত্র সব গল্প আছে। তার ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম। বড় নানিজানের অভ্যাস ছিল সন্ধ্যাবেলা পুকুরে সাঁতার কেটে নেওয়া। তখন কার্তিক মাস, অল্প অল্প হিম পড়েছে। নানিজান গিয়েছেন অভ্যেস মতো গোসল সারতে। সূর্য ডুবে অন্ধকার হলো, তার ফেরবার নাম নেই। মোহরের মা হারিকেন জ্বালিয়ে পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখে কোমর জলে দাঁড়িয়ে তিনি থরথর করে কাঁপছেন। মোহরের মা ভয় পেয়ে বলল, কি হয়েছে গো? ও মোহরের মা, টাইনা তোলো, আমি উঠতে পারি না, কত চেষ্টা করলাম উঠতে। টগর বলল, হিস্টিরিয়া ছিল তোমার নানির, ভূতফুত কিছু নয়। তোমার বড় নানি জানের ছেলে মেয়ে হয়নি নিশ্চয়ই? না, হিস্টিরিয়া ছিল না তার। আর ছেলে মেয়ে যে ছিল না তাও না। বড় নানি জানের একটি মাত্র মেয়ে ছিল, হাসিনা। সবাই ডাকত হাসনা। তিনি আমার আর লিলির মা। হাসনা 3 মাসের একটি শিশুকে কোলে করে আর 4 বছরের একটি মেয়ের হাত ধরে বাড়িতে এসে উঠেছিল। কোনো একটি বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্য বার আঁকা হয়, তাহলে এমন একটি সময় আসে যখন সেই কাল্পনিক চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয়। আমি মার এই বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। প্রতিটি ডিটেল অত্যন্ত সূক্ষ্ম। তখন সন্ধ্যা হয়ে গেছে। হারিকেন আর কুপি মিলিয়ে 15-20টি বাতি জ্বলছে এখানে ওখানে। বিল থেকে ধরে আনা মাছের গাদার চারপাশে বসে বৌঝিরা মাছ কুটছেন আর হাসি তামাশা করছেন। হাসনা এলো ঠিক এ সময়। অত্যন্ত জেদি ভঙ্গিতে সে উঠোনে এসে দাঁড়ালো। তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠোনে। খরম খটখট করে নানাজান নেমে এলেন দোতলা থেকে, আর হাসনা শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে। হাসনার বিয়েতে সারা গার দাওয়াত ছিল। হিন্দু মুসলমান বাড়িতে এখন হচ্ছে করে মাংস খেতে আসেন। তখন আসতেন না। হিন্দুদের জন্য ঢালা ও মিষ্টির ব্যবস্থা। নাম করা কারিগর রমেশ ঠাকুর বিয়ের 2 দিন আগে বাড়িতে ভিএন বসালেন। আত্মীয় কুটুম্বের জায়গা হয় না ঘরে। নতুন ঘর উঠল এদিক ওদিক। গায়ের দারোগা খেতে এসে আতকে উঠে বললেন, করেছেন কি খান সাহেব, এই যে রাজবাড়ির ব্যাপার। নানাজান হাসি মুখে বললেন, প্রথম মেয়ের বিয়ে, সবাইকে না বললে খারাপ দেখায়, সবাই আত্মীয় স্বজন। গ্রামের নিতান্ত গরিব চাষিও মেয়ের বিয়েতে 2 ঘা জমি বিক্রি করে ফেলে, হালের গরু বেচে দেয়। আর নানাজান তো তখন টাকার উপর শুয়ে। হাতি আনতে লোক গেল হালুয়াঘাট। সেখানে কালু শেখের 2টি মাদি হাতি আছে।
বন থেকে কাঠের বোঝা টেনে নামায়। বিয়ের আগের রাতে মাহুতকে ঘাড়ে করে মাতু এসে দাঁড়ালো। উৎসাহী ছেলেমেয়েরা কলা গাছের পাহাড় বানিয়ে ফেললো উঠোনে। মাহুতের সঙ্গে দুদণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার। মাহুত সাহেবের কি একটু তামাক ইচ্ছে করবেন? হাতির পিঠে চড়ে বর এসে নামলো। লোকে লোকারণ্য, ভিড়ের চাপে গেট ভেঙে পড়ে এমন অবস্থা। জরির মালায় বরের মুখ ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। কলমা পড়ানোর আগে জরির মালা সরানো হবে না, সেও রাত 1টার আগে নয়। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে সিগারেট খেতে গেল বাইরে। অমনি হৈ হৈ করে উঠল সবাই, দেখেছি দেখেছি, কি রং, যেন সাহেবদের রং, রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন। লিলিরও বিয়ে হলে এই বাড়িতে। 10-15 জন বন্ধু নিয়ে রোগা মতো একটি ছেলে বসে রইল বাইরের ঘরে। নিতান্ত দায়সারা গোছের বিয়ে, ভালো ছেলে পাওয়া গেছে এই তো ঢের। তাছাড়া গয়না টয়নাও তো নেহাত কম দেওয়া হয়নি। মায়ের গলার হার, হাতের 6 গাছা চুড়ি, নানিজান দিলেন কানের দুল, ছোট নানিজান নাম লেখা আংটি। কবুল বলতে গিয়ে লিলি তবু কেঁদে টেদে অস্থির। নানাজানের প্রবল ধমকের এক ফাঁকে কখন যে কবুল বলেছে তা শুনতেই পেল না কেউ। 9 মাইল পালকি করে গিয়ে ট্রেন পর্যন্ত উঠে দিয়ে আসবো আমি আর নবু মামা। বেডিংপত্তর নিয়ে 2 জন কামলা আগে আগে চলে গিয়েছে। পালকির সঙ্গে তার মিলিয়ে চলতে পারি না, বারবার পিছিয়ে পড়ি। নবু মামা বললেন, পায়ে ফোসকা পড়ে গেছে, আমি জুতা খুলে ফেললাম। সজনে তলা এসে পালকি থামলো। বেহারারা জিরোবে, পান্তা মুখ খাবে। লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকলো, দুষ্টামি করবি না তো রঞ্জু? না। আমার জন্য কাঁদবি না তো? না। কাঁদবি না কেন রে কাঁথা? বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি? আমার কি আর কেউ আছে? ট্রেন ছেড়ে দিল। এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে। নবু মামা কাঁদছেন হু হু করে। বেহারারা এসে বলল, 2 জনে আইসা বসেন পালকিত, ফিরায় নিয়ে যাই। লিলিকে টেনে উঠিয়ে দিয়ে এসে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল। মনে হলো কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি। আশ্বিন মাস আসতেই সাজ পড়ে গেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী। গান আবৃত্তি তো হবেই, সেই সঙ্গে নাটক হবে স্টেজ বেঁধে। হিরণ্য রাজা নাটকের নাম। হিরণ্য রাজার পাঠ করছেন বাচ্চা মামা। উৎসাহের সীমা নেই আমাদের। খালারাও ঘ্যান ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্যে। মেয়েদের জন্য পর্দা ঘেরা আলাদা জায়গা করা হয়েছে। এবারের মেয়েরা আগে কখনো নাটক ফাটক কিছুই দেখেনি, দেখবার শখ খুব। ছোট নানি আর্জি নিয়ে গেলেন নানাজানের কাছে। এইসব কি দেখবে না না বলে প্রথম দিকে প্রবল আপত্তি তুললেও শেষের দিকে তাকে কেমন নরম মনে হলো। সুযোগ বুঝে নানিজান বলে চলেছেন, একদিনের মোটে ব্যাপার, আমোদ আল্লাদ তো কিছু করে না। না করে না, রাত দিনই তো আমোদ চলছে। আচ্ছা যাক, পালকি করে কে যেন যায়। স্কুল ঘরে স্টেজ সাজানো হয়েছে। হ্যাজাকের আলোয় ঝলমল করছে চারদিক। হারিকেন হাতে নিয়ে গ্রামের লোকজন আসছে কাতারে কাতারে। পর্দায় আড়াল করা মেয়েদের জায়গায় তিল ধরার ঠাঁই নেই। আমি আর নবু মামা বসেছি মেয়েদের সঙ্গে। ছোট নানি আর 2 খালা চাদর গায়ে চুপচাপ বসে আছেন। নাটক শুরু হতে হতে রাত হয়ে গেল। বাচ্চা মামা সেজেছেন হিরণ্য রাজা। এমন মহান রাজা দিন দুঃখীদের জন্য সমস্ত বিলিয়ে দিচ্ছেন। দুশ্চরিত্র মন্ত্রী ঘোট পাকাচ্ছে তলে তলে। রাজা আপন ভোলা মানুষ, কিছু জানতেও পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো দেখছি সবাই। একসময় হিরণ্য রাজা মনের দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ছেন। রানীও চলেছেন তার পিছু পিছু। নানিজান চমকে বললেন, মেয়ে কোথা থেকে এলো? কার মেয়ে এটা? ও হচ্ছে হারু দাদা, মেয়ে সেজেছে। ও মা, হারু নাকি? নানিজানের চোখে আর পলক পড়ে না। বিবেকের পাঠ করলো আজমল। খালারা কাঁদতে কাঁদতে চাদর ভিজিয়ে ফেলল। শেষ দৃশ্য, হিরণ্য রাজা মন্ত্রীকে বলছেন, এই রাজ্য তুমি লও ভাই, কাজ নাই রাজ্য পাটে, আমি বনবাসে যাব, সেইখানে শান্তি অপারে। ছোট খালা বললেন, বেকুবটা মন্ত্রীকে মেরে ফেলে না কেন? মন্ত্রী বলছে, দ্বন্দ্বযুদ্ধ হোক রাজা, বৃথা তর্কে কোনো ফল নাই। ঝনঝন শুরু হয়ে গেল যুদ্ধ। নবু মামা উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। নানিজান পেছন থেকে চেঁচাচ্ছেন, ওই নবু বস, দেখতে পাই না। কি তীব্র উত্তেজনা! রাজার মৃত্যুতে সবার চোখে জল। বাচ্চা মামার জয় জয়কার। কি পারটাই না করলেন। নাহানা যেন যে শেষ পর্যন্ত অভিনয় দেখবেন তা কেউ ভাবেনি। পালকিতে খালারা উঠতে যাবে এমন সময় তিনি এসে হাজির। বাচ্চা তো বড় ভালো করেছে। এই বলে পালকিতে উঠবার তাড়া দিয়ে তিনি চলে গেলেন হেডমাস্টার সাহেবের বাড়ি।
সেখানে তার রাতের দাওয়াত। বাড়ি গিয়ে দেখি মেহমানে বাড়ি ভর্তি। নন্দীপুর থেকে নানাজানের ফুপাতো বোন এসেছে ছেলেমেয়ে নিয়ে। সকাল সকাল পৌঁছতেন, নৌকার দ্বার ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি আর নবু মামা অবাক হয়ে গেলাম মেহমানদের মধ্যে অদ্ভুত সুন্দর একটি মেয়েকে দেখে। নানাজানের ফুপাতো বোনের বড় মেয়ে, ডাক নাম এলাচি। এমন সুন্দর মানুষ হয়। 2 মাসের ভেতর এলাচির সঙ্গে বিয়ে হয়ে গেল বাচ্চা মামার। আপাত কার্যকরণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার ঘটে, তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের সমস্ত জীবন বদলে দেয় ভাবতে অবাক লাগে। সে রাতে নাটক দেখে সবাই বাচ্চা মামার উপর মহা প্রসন্ন ছিলেন। বাড়ি এসে দেখেন ফুলের মতো একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চার সঙ্গে এর বিয়ে হলে কেমন হয়, এই ভাবনা চকিতে খেলে গেল সবার মনে। এলাচি স্থায়ীভাবে নানাজানের বাড়িতে উঠে এলেন। নাম হয়ে গেল লাল বউ। আমি ডাকতাম লাল মামি, নবু মামা ডাকত লাল ভাবি। টকটকে বর্ণ, পাকা ডালিমের মতো লাল। আর কি নামে বা ডাকা যায় একে? নবু মামা এবং আমি দুজনে একই সঙ্গে লাল মামির প্রেমে পড়ে গেলাম। সদা ঘুরঘুর করি, একটু যদি ফুড ফরমাস করতে দেয়নি এই আশায়। লাল মামি কাকে বেশি খাতির করেন, আমাকে না নবু মামাকে? এই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের। স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় হাতাহাতি। লাল মামির বড়ই খাওয়ার ইচ্ছে হয়েছে। খেলা বন্ধ করে দুজন ছুটেছি ইন্দু সাহার বাড়ি। ইন্দু সাহার বাড়িতে 2টি বড়ই গাছ, মিষ্টি যেন গুড়। লাল মামির ইচ্ছে হয়েছে কামরাঙা খাবেন, ঝাল লঙ্কা মাখিয়ে। বাড়ির পেছনে বিস্তৃত বন, এখানে ওখানে গাছ আছে লুকিয়ে। দুজনেই গেছি বনে। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে। লাল মামে আমাদের দুজনকেই বুঝে ফেললেন। পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গে সঙ্গে বেড়াই। মোহরের মা বলে, পুলা 2টা মাইয়া স্বভাবের, এই সব ভালো না। আমি আর নবু মামা তখন নির্বাসিত হয়েছি পাশের ঘরে। কতটুকু বা দূরে আর? লাল মামি হাসছেন, আমরা শুনতে পারছি। লাল মামি বলছেন, চুল ছিঁড়ে গেল। আমরা উৎকণ্ঠ হয়ে শুনছি। লাল মামি যদি কখনো বলেছেন, এই যা, আজ খাওয়ার পানি আনি নেই, অমনি নবু মামা তরাক করে লাফিয়ে পড়েছে বিছানা ছেড়ে। ভাবি, পানি নিয়ে আসছি আমি। একঘেয়ে কোনো আকর্ষণ থাকে না। মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসাও ফিকে হয়ে আসে একঘেয়েমির জন্যই। ভাই বোনের ভালোবাসার ধরনও বদলাতে থাকে। লাল মামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না। তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আর একটি মাত্র দেখেছিলাম। যে কথা বলছিলাম, লাল মামি আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন। হয়তো আমি আর নবু মামা দুজনে বসে আছি তার ঘরে। মামি হুকুম করলেন, নবু, দরজা বন্ধ করে দে, খোল, এবার আরমালি খোল, রাজার পোশাকটা বের করতো। আমি আতকে উঠে বলছি, বাচ্চা মামা মেরে ফেলবে। ঠোঁট উল্টে মামি তাচ্ছিল্যের ভঙ্গি করছেন, নে তুই এই মুকুটটা পরে ফেল। নবু, তুই কি সাজবি, সন্ন্যাসী? তুমি কি সাজাবে আগে বলো। আমি রানী সাজবো। তাহলে আমি রাজা সাজবো? না না, আমি রাজা সাজবো। মামি বললেন, যুদ্ধ হোক দুজনের জন্য মধ্যে, যে জিতবে সেই রাজা। কথা শেষ না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন আমার উপর। দুজনে ধুলো মাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি, যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে। আল্লাহ জানেন নবু মামা এই লিকলিকে শরীরে এত জোর পান কি করে। জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে। মুখে নখের রক্তাক্ত আঁচড়ে ধূলিসারিত শার্ট নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান, তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন, আজ আর না, আজ থাক, যা তোরা আমার জন্য তেঁতুল নিয়ে আয়। বলতো তুই, টানলে ছোট হয় কোন জিনিস? লাল মামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বলেন, হাজার চিন্তাতেও মাথায় সেই জিনিসটার নাম আসে না, টানলে যা ছোট হতে থাকে। পারলি না, দেশলাই আন, আমি দেখাচ্ছি। নবু মামা দৌড়ে দেশলাই নিয়ে আসেন। মামি আমাদের দুজনের স্তম্ভিত চোখের সামনে ফস করে একটা বর্ষায় সিগারেট ধরিয়ে টানতে থাকেন। কোন ফাঁকে জানি বাদশা মামার কাছ থেকে জোগাড় করে রেখেছিলেন। আমাদের দুজনের নিঃশ্বাস পড়ে না। মামি বলেন, এই দেখ, যতই টানছি ততই ছোট হচ্ছে। আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে। মামি আতখাওয়া সিগারেট বাড়িয়ে ধরেন আমাদের দিকে। নে, এবার তোরা টান। হা করে দেখছিস কি, কোষে টান দে, নইলে তো বাড়িতে বলে দিবি। মামির মুখের গন্ধ দূর করবার জন্য পানি আনতে হয়, এলাচ দানা আনতে হয়। সেই সঙ্গে মামির প্রতি আমাদের এক নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে। বাড়ির বউঝিরা লাল মামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলো। এ কেমন ধারাবো, লাজ নেই, সহবত নেই। কোথায় শাশুড়িকে দেখে এক হাতে ঘোমটা দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয়, টক বগিয়ে ঘোড়ার মতো চলে যায়। নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড,
ননদের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক, তা নয় গলায় বাঁশ দিয়ে হাসছে। মোহরের মা সময় বুঝে ছড়া কাটে, রূপ আর কয় দিনের, নিমতা ফুল জয় দিনের। নিমতা ফুল সকালবেলাতেই ফোটে, রোদ একটু তেতে উঠতেই ঝরঝর করে ঝরে পড়ে। কিন্তু যার জন্য বলা সে শুনছে কই? শাশুড়ির মুখের উপর কিছু বলেন না। লোকে বলবে বউ কাটকিসারি, কি লজ্জার কথা। একমাত্র চাবিকাঠি বাচ্চা মামা, সেই তো পারে বউয়ের রীতিনীতি সূত্রে দিতে। কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করেছে বাচ্চা মামাকে। বিয়ের পরপরেই বাচ্চা মামা ভয়ানক বদলে গেছেন। চালচলনে কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে। আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন, রাতের বেলা খেতে আসতেন, বাড়ির সঙ্গে এইটুকু যা সংযোগ। এখন সমস্ত দিন বাড়িতে থাকেন, কিন্তু সেও অন্যরকম থাকা। হয়তো মিনিট খানিকের জন্য লালমামির ঘরে এসেছেন, চোখে মুখে ব্যস্ততার ভাব, যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না। লালমামি ভ্রু কুচকে বললেন, কি চাও? কিছু না, কিছু না বলে মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন। বসে রইলেন বাইরের ঘরে একা একা। আবার হয়তো এলেন কিছুক্ষণের জন্য, আবার বাইরে গিয়ে বসে থাকা। নানিজান একদিন বললেন, বাচ্চা কি হইছে রে? বাচ্চা মামা কিছু বলেন না, ফেলফেলিয়ে তাকিয়ে রইলেন। সবাই অবাক হলো। যেদিন বাচ্চা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন, নানাজান সেদিনই প্রথম লালমামের ঘর এসে ঠান্ডা গলায় বললেন, এলাচি, বাচ্চার কি হয়েছে? তোমাদের মিল হয় না কেন? কি ব্যাপার? এলাচি, সরফরাজকের খানের বাড়িতে কোনো বেচাল হয় না, খেয়াল থাকে যেন। নানাজান বেরিয়ে এসে ছোট নানিজানকে কিছুক্ষণ অকারণে বকে নিচে নেমে গেলেন। সারাদিন বাড়ি থমথম করতে লাগলো। সে সন্ধ্যায় কানা বিবি যখন সাপ খেলানোর সুরে কোরআন পড়তে শুরু করলো, তখন কেন জানি না ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। তৃতীয় দিনের দিন সকালবেলা বাচ্চা মামা ফিরে এলেন। ভেতরের বাড়িতে না এসে বাইরের ঘরে বসে রইলেন। নানিজান এসে তাকে নিয়ে গেলেন ভেতর বাড়িতে। মামা সারাক্ষণই সংকুচিত হয়ে রইলেন। যখন লালমামির সঙ্গে তার দেখা হলো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপারটি হলো রাতে বাচ্চা মামা লালমামির ঘরের দরজায় টোকা দিলেন। মামি বললেন, কে? আমি। এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কান খাড়া করে বসে আছি। বাচ্চা মামা নিচু গলায় বললেন, দরজাটা খোলো। লালমামি কোনো সারা শব্দ করলেন না। শেষ পর্যন্ত বাচ্চা মামা আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন। আমরা তিনজন এক খাটে শুয়ে রইলাম। মামা বারবার বলছেন, কাউকে বলবি না, খবরদার। বললে কান ছিঁড়ে ফেলবো দুজনের, মনে থাকে যেন। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন। কালান্তক ম্যালেরিয়া। হাত পা শুকিয়ে কাঠি, পেট পুরো ঢোল। উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায়। নবু মামা চাদর গায়ে দিয়ে জলচৌকিতে বসে বসে দেখে। ম্যালেরিয়ার তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, গাঢ় হলুদ রং এর কুইনাইন ট্যাবলেট। সেকালের 1 পয়সার মতো বড়, আস্ত গেলা যায় না, গলায় আটকে থাকে। সপ্তাহে একদিন খাবার নিয়ম। ম্যালেরিয়া হোক আর না হোক, ওষুধ খেলে কানে ভো ভো করত, মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে একসময় নবু মামার জ্বর সারল। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লালমামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে হাসছো কেন? আমার দিকে তাকিয়ে হাসো। তোর দিকে তাকিয়ে হাসবো কিরে, তুই তো চামচিকা হয়ে গেছিস। নবু মামার আকাশ ফাটানো কান্না থামাবার জন্য লালমানিক মামিকে অনেকক্ষণ নবু মামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্য নবু মামার স্কুল যাওয়াও বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছা মতো ছেকে ধরছে। আজ সর্দি তো কাল জ্বর, পরশু পেট নেমেছে। কানা বিবির দেয়া তাবিজের বোঝা গলায় নিয়ে নবু মামা বেচারার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা বড় জ্বালাতন করে। কিছুক্ষণ পর পর পানি খেতে চায়। পানি খাবার সঙ্গে সঙ্গে আবার তার পেচ্ছাপের বেগ হয়। পেচ্ছাপ করানো কি কম হাঙ্গামা? হারিকেন জ্বালতে হয়, নবু মামা হাতে নেন একটা টর্চ, আমাকে গিয়ে ডেকে তুলতে হয় নানিজানকে। নানিজান আর আমি বসে থাকি বারান্দায়। নবু মামা টর্চ ফেলে ভয়ে ভয়ে যান, তাতেও রক্ষা নেই। ক্ষণে ক্ষণে চমকে উঠছেন, ওটা কি? ওই যে গেল। কিছু না, শেয়াল। শেয়াল? তবে ছায়া পড়ল না কেন? অন্ধকারে ছায়া পড়বে কি রে হাদা? এই হলো নিত্যকার রুটিন। খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা? আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন, কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো।
ধর্মনগরের সুফি সাহেবের পানি পর আনবার জন্য আমি আর বাচ্চা মামা নৌকা করে ধর্মনগর রওনা হলাম। 2 দিনের পথ, উজান ঠেলে যেতে হয়। সঙ্গে সঙ্গে চাল ডাল নিয়ে নিয়েছি, নৌকাতেই খাওয়া দাওয়া। বাচ্চা মামা এই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন। সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন। নেমে আসেন অনেক রাতে। সারাদিন শুয়ে শুয়ে ঘুমান। দেখলেই বোঝা যায় ভরসা হারানো মানুষ। কিন্তু কি জন্যে ভরসা হারিয়েছেন তাহা বুঝতে পেরে আমার খারাপ লাগে। 7ম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার অনুরোধে বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাচ্চা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সবসময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার মনোহরদীপুরে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানে থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা। শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুনাগো। নবু মামা যেখান থেকেই পড়াশোনা করবেন, নানাজান নিজ সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবু মামা আগের চেয়েও মিয়ে গেছেন। আমাকে ধরা গলায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকব। নবু মামা আমার সার্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে চলে যাচ্ছি, এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবু মামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই। তার মুখে শুধুই লাল ভাবির কথা। নবু মামা আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব? তুই বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সুতো নিয়ে কি যেন করছিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো দৌড়ে তোর ছোট খালার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয়। বলবে আমি চাইছি। সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম। বলবেন তো মামি, আজই বলতে হবে, আজ সন্ধ্যাবেলাতেই। কি ঘ্যান ঘ্যান করিস? পরের বাড়িতে আছিস যে হুঁশ নেই? ইচ্ছে হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পরেই পানসি নৌকা করে নানাজান আর নবু মামা চলে গেলেন। যাবার সময় নবু মামার সে কি কান্না! কিছুতেই যাবেন না। লাল মামির শাড়ি চেপে ধরেছে, তার সরা চেঁচাচ্ছে, আমি যাব না। লাল মামি কোনো গুরুত্বই দিলেন না। নবু মামা চলে যাবার পর আমার কিছু করার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুলে। সারাদিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেলবেলাটা আর কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে, যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গেছে। হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এই ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলছে। আমি বলছি, না হোক, হোক আমার ফাঁসি। সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছিল। এক একদিন নিশীথ রাত্রে একা একা ফিরেছি। অন্ধকার একা ফিরতে ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও খেয়ে গুষ্টি উদ্ধার করো। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটত, এই নিয়ে সেই কারণে কোনো মাথা ব্যথা ছিল না। দিন আর কাটতে চায় না কিছুতেই। স্নেহ ও ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই। কেন জানি না অসুখটা ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই। মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন। নিতন্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। পীরপুরে জন্মাষ্টমীর মেলা, যাবি নাকি দেখতে? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখে শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতো দেখায়। লালমামি বড় একটা আসেন না, হয়তো দরজার বাইরে থেকে বললেন, রঞ্জুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই, না থাকলেই ভালো। এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি। সে সময় লালমামিকে আমি একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি। কোনো ব্যক্তি বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম।
পরবর্তী সময়ে অবশ্য আরও অনেকজনের জন্যই আমার এমন হয়েছে, তবে এটাই প্রথম ছিল। ঠিক এ সময় আমার সফুরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অন্তরঙ্গতা হবে এ আমার খুব ছোটবেলাকার বাসনা। তিনি আমার চেয়ে বছর খানেকের বড় হবেন, খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকেই দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক করে শব্দ করছেন আর মুখে বললেন, উড়ে গেল পাখি। প্রথম দিন এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে দেখতে পাননি, কাজেই তিনি লাঠি হাতে ঠকঠক করতে লাগলেন আর পাখি ওড়াতে লাগলেন। আমি যখন গিয়ে জিজ্ঞেস করলাম, খালা কি করেন, লজ্জায় খালার চোখে পানি এসে গেল। কোনো রকমে বললেন, কিছু না, আমি খেলি। তারপরও খালা কেমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি। লজ্জা পাবেন এই জন্য আমি তার সামনে পড়িনি। তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো, কিন্তু তিনি আমাকে দেখলে ভারী লজ্জা পেতেন। অসুখের সময় প্রায়ই সফুরা খালা এসে দাঁড়াতেন আমার দরজায়। খালা ভেতরে আসেন। না, আমি এখানেই থাকি। এই বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায়। অনেক রকম কথা হতো তার সাথে। কি ধরনের কথা তাহা যার মনে নেই। মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে টিপে হাসতেন। খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন। একদিন এসে বললেন, কাল রাতে ভারী আশ্চর্য একটা ব্যাপার হয়েছে রঞ্জু। ঘুমিয়ে আছি, হঠাৎ হাসির শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি একটা ফুটফুটে পরী আমার খাটে বসে আছে। আমি তো অবাক। তারপর পরীটা অনেক গল্প করলো আমার সঙ্গে। ভোর হয়ে আসছে তখন সে বলল, আমি যাই। আমি বললাম, ও ভাই পরী, তোমার পাখায় একটু হাত দেবো? সে বলল, দাও। আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম কি তুলতুলে পাখা, আর সেই থেকে আমার হাতে মিষ্টি গন্ধ। দেখ না শুকে। আমি সফুরা খালার হাত শুকতেই বকুল ফুলের গন্ধ পেলাম। খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে ঘুরিয়ে বেরিয়েছেন, তারই গন্ধ। সফুরা খালা সত্যি ভারী অদ্ভুত মেয়ে ছিল। এক রাতে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমি লিলিকে স্বপ্নে দেখলাম। সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে, রঞ্জু, তোর একটু যত্ন হচ্ছে না এখানে, তে আমার কাছে চলে আয়। আমি লিলির কথা ভুলেই গিয়েছিলাম। কত দিন হয়েছে সে চলে গেছে। এ দীর্ঘদিনেও তার কথা কেন যেন মনে পড়ল না। স্বপ্ন ভেঙে গেলে আমার খুব অবাক লাগলো। লিলি যে দেখতে কেমন ছিল তা পর্যন্ত আমার মনে নেই। শুধু মনে আছে তার চিরকুটা লম্বাটে ধরনের ছিল, সেখানে একটা লাল রঙের তিল ছিল। লিলি ছোটবেলায় আমাকে এই তিল দেখিয়ে বলতো, রঞ্জু, এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম। দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁতভাবে দেখলাম, এবং সে রাতেই ঠিক করলাম ঘুম ভাঙলেই নানাজানের কাছ থেকে ঠিকানা জেনে লিলিকে আমি চিঠি দেব। এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো। মনে হলো শরীর সেরে গেছে। একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাই। বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছলিয়ে উঠল। এমন উথাল পাথাল আলো দেখলে মানুষের মনে এত দুঃখ আসে কেন কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। পা যখন ধরে এলো তখন দেয়াল ঘেঁষে বসে রইলাম। হঠাৎ শুনি পাশের ঘরে লাল মামি কাঁদছেন। কোনো ভুল নেই, স্পষ্ট শুনতে পেলাম। মামাও যেন নিচু গলায় কি একটা বললেন। মামি কান্না থামিয়ে ধমকে উঠলেন, কোনো কথা শুনবো না আমি। বাইরের এই অপূর্ব জ্যোৎস্নার সঙ্গে এই ঘটনা কেমন যেন মিশ খায় না। আমার মন খারাপ হয়ে গেল। নানাজান বললেন, ঠিকানা নিয়ে কি করবি? চিঠি লিখব। এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়ল। শরীরের হাল কেমন, জ্বর আছে? জি না। নবু তোর কাছে চিঠি ফিটি লেখে? জি লেখে। পুজোর বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে। লিলিরা আগে যেখানে থাকতো এখন সেখানে নাই। নতুন ঠিকানা তো আমার জানা নেই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে বলবো। লিলি আপনার কাছে চিঠি লেখে? কম লেখে। আশ্বিনের গোড়াতেই নবু মামা এসে পড়লেন। তাকে দেখে আমার চোখে পলক পড়ে না। লম্বায় বেড়েছেন, স্বাস্থ্য ভালো হয়েছে, ঠোঁটের উপর হালকা নীল গোফের রেখা। নবু মামা আমাকে দেখে হৈ হৈ করে উঠলেন, তোর একই হাল রঞ্জু? অসুখ করেছিল আমার। আপনাকে আর চেনা যায় না মামা। স্বাস্থ্য দেখেছিস? দেখ, হাতের মাসলস টিপে দেখ। মাসলস টিপে দেখার দরকার পড়ে না। নবু মামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার। লাল মামি তো নবু মামাকে চিনতেই পারে না। কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়িয়েছেন। অমনি নবু মামা খপ করে তার হাত চেপে ধরলেন। নবু নাকি? তুমি তো বদলে গেছো।
মামি নবু মামাকে আজ প্রথম তুমি করে বললেন। নবু মামা হেসে কুল পায় না, হাসি থামিয়ে কোনো মতে বলল, ভাবি তুমি আগের মতোই আছো। না, আগের মতো নয়, আগের চেয়ে সুন্দর। অনেকদিন পর নবু মামাকে দেখে কি যে ভালো লাগলো। তাছাড়া মামা এত বেশি বদলে গেছেন কি করে, সেও এক বিস্ময়। ছোটবেলায় দুজন তো একই রকম দেখাতো। আমি পরম বিস্ময় নিয়ে নবু মামার পিছু পিছু ফিরতে লাগলাম। নবু মামার গল্প আর ফুরোয় না। স্কুলের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, রাজশাহীর গল্প। এর মধ্যে রাজশাহী থেকে নাটোর রাজবাড়িতে গিয়েছিলেন, তার গল্প। আমি শুনি আর অবাক হই। নবু মামা ক্লান্ত হয়ে এসেছিলেন, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও পাশে শুয়ে আছি, কখন নবু মামা জাগবেন সেই আশায়। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা গড়িয়ে রাত। ছোট নানিজান এসে ডেকে তুললেন। দুজনে চলে গেলাম লাল মামির ঘরে। মামির প্রতি নবু মামার শৈশবের যে টান ছিল তা দেখলাম এতদিনের অদর্শনে এতটুকুও কমেনি, বরং বেড়েছে। লাল মামি বললেন, নবু আমার ভীষণ মাথা ধরেছে, পরে গল্প করব তোমার সাথে। না, গল্প এখনই করতে হবে, আর আগের মতো তুই করে ডাকতে হবে। এই বলে নবু মামা দরজায় খিল এঁটে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম নবু মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন। তোমার জন্য কি এনেছি দেখো ভাবি। কি বলো তো দেখি, আন্দাজ করো। ছোটবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলে, আজ আমি সিগারেট নিয়ে এসেছি, আজকে আবার খেতে হবে। তুমি কি এর মধ্যে সিগারেট ধরেছ নাকি? না ধরিনি, তোমার জন্য এনেছি। আমি সিগারেট খাবো না, খেতে হবে। নবু মামা জোর করে মামির মুখে সিগারেট গুজে দিলেন। থুথু করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন, তুমি বড় বেয়ারা হয়ে গেছো নবু। ভাবি তোমার কাছে আমি এত চিঠি লিখলাম, জবাব দাওনি কেন? একটা তো দিয়েছি। না, এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে। এই বলেন নবু মামা বেরিয়ে এলেন। বললেন, রঞ্জু চল মাঠে বেড়াই, খুব বাতাস দিচ্ছে, মাঠে হাঁটলে খিদে হবে। মাঠে সেরাতে প্রচুর জোছনা হয়েছে, চকচক করছে চারদিক, ঠান্ডা একটা বাতাস বইছে। নবু মামা চেঁচিয়ে বললেন, কি জোছনা, খেতে ইচ্ছে হয়, মনে হয় কপ কপ করে খেয়ে ফেলি। অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাচ্চা মামা জলচৌকিতে চুপচাপ বসে আছেন। নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন, কখন এসেছিস? সকালে। তুমি কোথায় ছিলে? কি হয়েছে তোমার? বাচ্চা মামা এর উত্তর বিড়বিড় করে দিলেন। ভাত খেতে খেতে নবু মামা বললেন, বাচ্চা ভাইয়ের কি হয়েছে? নানিজান বললেন, জাদু করেছে তাকে। কে জাদু করেছে? কে আবার? বউ। কি সব সময় বাজে কথা বলেন। কি যে গুণের বউ, তাকে আর এতদিনে জানতে বাকি আমার। বাচ্চার দিকে চোখ তুলে তাকাতে পারি না। লাল মামি কখন সে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে জানতে পারি না। ঠান্ডা গলায় বললেন, কে জাদু করেছে মা? বউ তুমি চোখ রাঙায় কথা বলো কার সাথে? আমি চোখ রাঙাচ্ছি কোথায়? তুমি কার উপর গরম দেখাও? রূপের দেমাগে তো পা মাটিতে পড়ে না। এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না। বাজামি মানুষ বলা সারা দুনিয়ার লোক তোমারে ডাকে। মা আপনি চুপ করেন। কেন চুপ করব? কারে ডরাই আমি? বাচ্চাকে আজকে বললে কাল সে 3 দিন তালাক দেয়। তাই বলেন না কেন? ওই তো বসে আছে চৌকিতে, যান গিয়ে বলেন। নবু মামা আর আমি দোতলায় উঠে দেখি মামি চুপচাপ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাদের দেখে উঁচু গলায় বললেন, নবু তুমি কালকে আমাকে বাবার বাড়িতে রেখে আসবে। নবু মামা 1 মাস রইলেন আমাদের সঙ্গে। তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন, প্রতিদিন সেগুলি পড়া হতো। লোহারামের কেচ্ছা বলে একটি বই ছিল, এমন হাসির। নবু মামা পড়তেন, আমি আর লাল মামি শুনে হেসে গড়াগড়ি। ছোট নানি যান একদিন রেগে ভূত হতেন। আস্তে হাসতে পারো না বউ, তোমার শ্বশুর শুনলে কি বলবে? নবু মামা শুনতে পেলে বলতেন, মোহরের মা তোমার রাম সন্ন্যাসকে এই বইটা একটু পড়তে দিও, দেখি বেটা হাসে নাকি কাঁদে। একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সফুরা খালা এসে হাজির। দরজার ওপাশ থেকে ফিসফিস করে বলছে, ভাবি তোমরা কি নিয়ে হাসছো? গল্প শুনে হাসছি, হাসির গল্প। সফুরা খালা ভেতরে এসে দাঁড়িয়ে মিটমিট হাসি হাসতে লাগলেন, যেন আমাদের কোনো গোপন অভিসিন্ধ টের পেয়ে গিয়েছেন। তারপর আগের মতো ফিসফিসে গলায় বললেন, হাসির গল্প আমার ভালো লাগে না। তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে নবু মামার গল্প পড়া শুনলেন। তারপর বললেন, চলো না সবাই মিলে দিঘির ঘাট থেকে বেরিয়ে আসি,
এখন তো আর লোকজন নেই। সেদিন থেকে আমাদের রুটিন হলো গল্প টল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া। বেড়াতে বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকো না। স্কুল থেকে শিখে আসে একটি হিন্দি গান বেসুরা গলায় ধরে বসতেন। পাখির ডানায় ভর করে সময় কাটতে লাগলো। অবশ্য বেড়াতে এসে মাঝে মধ্যে লাল মামির ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত। সেগুলি ঘটত তখনই যখন মামি দেখতে পেতেন বাচ্চা মামা ঘাটের উল্টো দিকে চুপচাপ বসে আছেন। দেখে মনে হয় যেন মানুষ নয়, উইয়ের টিভি, এতটুকু নড়াচড়াও নেই। দেখতে দেখতে নবু মামার ছুটির দিন ফুরিয়ে এলো। আমার মনে হতে লাগলো একা একা আমার থাকতে হলে আমি আর বাঁচব না। যতই দাওয়ার যাওয়ার দিন এগিয়ে আসে ততই আমার কষ্ট বাড়তে থাকে। নবু মামাও কথা বলছে না। এমন সময় নিচে থেকে কানা বেবি ডাকলো, ও এলাচি বেগম, এলাচি বেগম আসছি। কেমন ডাকে দেখো না। নবু মামা বলল, তোমার নাম এলাচি কেন ভাবি? আমার মুখে সবসময় এলাচির গন্ধ থাকে, এই জন্যে এলাচি নাম। নবু মামা এগিয়ে এসেছেন। আগে তো কোনোদিন বলনি, শুকে দেখতাম। দেখি ভাবি, মাথার একটু নিচু করো তো। কি পাগলামি করো নবু? বলার আগেই নবু মামা লাল মামির মাথা জাপটে ধরেছে এবং হৈ হৈ করে উঠেছে। আরে সত্যি তাই, সত্যি দেখে এলাচির গন্ধ। ছোট নানি যান ঢুকলেন এ সময়, শুকনো গলায় বললেন, ও বউ, তোমাকে 1 ঘন্টা ধরে ডাকছে কানা বেবি, কানে শুনতে টুনতে পাও তো? কি জন্য ডাকছে? সে যে তোমাকে গলায় আর কোমরে বাঁধবার জন্য তাবিজ দিয়েছিল, সেগুলি কি করেছ? ফেলে দিয়েছি। কেন? তাবিজ দিলে কি হবে? এত বড় সাহস তোমার বউ! আল্লাহর কোরআন কালামরে অবিশ্বাস, রোজা নাই, নামাজ নাই, বেহায়া বেপরদা মেয়ে। আহা মা, আপনি চুপ করেন না। চুপ করবো কেন? বউ, শেষ কথা আমার, তাবিজ দিবা নাকি কও? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, সে যদি বলে তাবিজ দিলে আমার ছেলে মেয়ে হবে তাহলে দিব। এমন সময় নিচে প্রকাণ্ড হইচই শোনা গেল। আমি আর নবু মামা দৌড়ে গিয়ে দেখি রহমত মিয়া শিকল খুলে কিভাবে যেন বেরিয়ে পড়েছে। হাতের শিকল নাচাচ্ছে আর বলছে, কাঁচা খাইয়া ফেলামু। লোকজন ঘিরে ফেলেছে তাকে, কাছে যেতে সাহস পাচ্ছে না। 2-1 লম্বা বাঁশ বাগিয়ে ধরেছে। নানাজান বললেন, কেউ ওরে মারবে না, খবরদার, কেউ মারবা না। বহু কসরত করতে হলো ধরতে গিয়ে। শিকলের বাড়ি খেয়ে হারিস সর্দার তো প্রায় মরো। নানাজান বললেন, যাও, নৌকায় করে পাগল হারামজাদারকে এক্ষুনি নন্দীপুরের বাজারে ছেড়ে দিয়ে আসো। এটো কাটা খেয়ে বেশ বেঁচে থাকবে। ঘাটে নৌকা তৈরিই ছিল। বহু উৎসাহী সহযাত্রী তৈরি হয়ে পড়ল। একটি জলজ্যান্ত পাগলকে অন্য গ্রামের বাজারে ছেড়ে দিয়ে আসা অ্যাডভেঞ্চারের মতো। পাগল তো কিছুতেই নৌকায় উঠবে না। চেঁচামেচি চিৎকারে বাড়ি মাথায় তুলেছে, কিন্তু নৌকায় উঠেই তার ভাবান্তর হলো। হাত ডুবিয়ে দিল নদীর পানিতে, তারপর খুশিতে হেসে ফেলল। তাকিয়ে দেখি ঘাটের উপর বসে থেকে বাচ্চা মামা আফসোস করছেন। তার চোখ স্নেহ ও মমতায় চকচক করছে। পরবর্তী 2 দিন বাড়ির আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত রইল। নবু মামা যে সকালে চলে যাবেন, সে সকালে লালমামির সঙ্গে কানা বিবির একটা ছোটখাটো সংঘর্ষ হয়ে গেল। ঘুম ভেঙে শুনি লালমামি বলছেন, এই কানা বিবির কাজ, কানা বিবি তোমার এমন সাহস হয়? কানা বিবি বলছে, বাড়ির বউ মানুষ কেমন গলায় কথা কয় গো। বিষয় আর কিছুই না। লালমামি ঘুমোতে গিয়ে দেখেছেন তার বালিশের নিচে শাড়ির পাড়ের টুকরো, মাথার চুল, 1 খণ্ড ছোট হার, এই জাতীয় জিনিস সুতো দিয়ে বেঁধে রেখে দেয়া। বশীকরণের জিনিসপত্র হয়তো। সেই থেকে এই বিপত্তি। নবু মামাকে স্টেশনে দিয়ে আসতে আমি সঙ্গে চলেছি। রাত 2টোয় ট্রেন। সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে রওনা হয়েছি। হারিকেন ধুলি একটা কামলা যাচ্ছে আগে আগে। ঠান্ডা হাওয়া বইছে হু হু করে। হঠাৎ মামা বললেন, ও তোকে বলা হয়নি, লিলির সঙ্গে দেখা হয়েছিল আমার সান্তাহার স্টেশনে। প্ল্যাটফর্মে বসেছিল, আমি তাকে চিনতে পারিনি। হঠাৎ ডাকলো, নবু মামা না? এভাবে। খুব গরিব হয়ে গেছে, রোগা হয়েছে খুব, ময়লা কাপড় চোপড়, এমন খারাপ লাগলো দেখে। লিলির বরের সঙ্গে দেখা হয়নি? না, লিলি বলল আমাকে দেখে লজ্জা পেয়ে নাকি লুকিয়ে আছে কোথাও। তোর কথা জিজ্ঞেস করলো, তাহার অবস্থা একটু ভালো হলেই তোকে নাকি তার কাছে নিয়ে যাবে। তোর কি মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে। বিয়ের পর যখন লিলি শ্বশুরবাড়ি গেল, মনে আছে রঞ্জু? আছে। ট্রেনে উঠে কি কাদাটাই না কাঁদল।
সেবার আমি খুব অর্থকষ্টে পড়লাম। স্কুলের বেতন দিতে হয়, মাঝে মধ্যে চাঁদা দিতে হয়। আগের নবু মামা যখন দিতেন সেই সঙ্গে আমারটাও দিয়ে দিতেন। এখন আমি একলা পড়েছি, নিজ থেকে কারো কাছে কিছু চাইতে পারি না। পোশাকের বেলায়ও তাই। নবু মামার কাপড় জামা পরবার পর পরে এসেছি। লিলিও প্রায় বানিয়ে দিয়েছে, অসুবিধা হয়নি কিছু। এখন অসুবিধা হতে লাগলো। কি করব ভেবে পাই না। বাচ্চা মামার কাছে কিছু চাইতে লজ্জা করে। আমি খুব মুশকিলে পড়ে গেলাম। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও লজ্জার ব্যাপার। আমার ভারী কষ্ট হতে লাগলো। খুব ইচ্ছে হতে লাগলো লিলির কাছে চলে যাই, কিন্তু তার কাছে চিঠি লিখে জবাব পাই না। পুরোনো জায়গা ছেড়ে তারা নতুন যেখানে গিয়েছে তার ঠিকানাও জানায়নি কাউকে। তাছাড়া নানাজানের সংসারেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। 4 জন্মশত্রু হালিম শেখ জমি নিয়ে মামলা শুরু করেছে। টাকা খরচ হচ্ছে জলের মতো। বৃদ্ধ বয়সে নানাজানকে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাচ্চা মামাকে দিয়ে তো কোনো কাজ করাবার উপায় নেই। তিনি জড় পদার্থের মতো হয়ে গিয়েছেন। সুফি সাহেবের বাড়ি থেকে ফেরার পর বেশ কিছুদিন ধর্মকর্ম নিয়েছিলেন, লোকে ভালোই বলেছে। এখন সেসব ছেড়েছেন। নেশা ভাঙো নাকি করেন আজকাল। সফুরা খালাকে নিয়েও অনেক রকম অশান্তি হচ্ছে। কখন তিনি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলেন, তার বিয়ের কথাবার্তাও হচ্ছে। একবার সব ঠিকঠাক হয়ে গেল। ছেলের বাবা মেয়ে দেখে মহা খুশি। এমন ভালো স্বভাবের মেয়ে সে নাকি তার সমস্ত জীবনে দেখেনি। কিন্তু বিয়ে হলো না। সফুরা খালাকে নিয়ে তখন নানা রকম রটনা। তার নাকি মাথা খারাপ, রাত বিরেতে মেয়ে নাকি পুকুর ঘাটে একা একা হেঁটে বেড়ায়। একবার কোনো মেয়ে সম্পর্কে এ জাতীয় কথা ছড়িয়ে পড়াটা খুব খারাপ লক্ষণ। এ নিয়ে ঘরেও অশান্তি শেষ নেই। নানি যান বিনিয়ে বিনিয়ে গানের মতো সুর করে কাঁদেন। মাঝে মাঝে আপন মনে বলেন, আমার নসিব, বিয়ে করলাম ছেলে, বউটা বাজা, মেয়েটাও আত্মাগোল। কিন্তু যাকে নিয়ে এত অশান্তি সেই সফুরা খালা নির্বিকার। আমি একদিন সফুরা খালাকে জিজ্ঞাসা করলাম, খালা, আপনি নাকি রাত বিরাতে একা একা ঘুরে বেড়ান? একা একা পুকুর ঘাটে বসে থাকতে এত ভালো লাগে? তাকে নিয়ে চারদিকে যে এত অশান্তি সেদিকে কিছুমাত্র খেয়াল নেই। আছেন আপন মনে। তার জন্য আমার খুব কষ্ট হতে শুরু করলো। খালাকে আমি তখন ভালোবেসে ফেলেছি। আসলে খালাকে আমি একটুও বুঝে উঠতে পারিনি। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্য মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে, সেজন্যই তার প্রতি আমার প্রবল ভালোবাসা গড়ে উঠল। আমার ইচ্ছা হলো তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠুক। কিন্তু তিনি নিজের চারদিকে একটা দেয়াল তুলে দিয়েছিলেন। এই দেয়াল ভেদ করে তার নৈকট্য লাভের উপায় নেই। নিজের সৃষ্ট জগতেই তিনি ডুবে আছেন, বাহিরের প্রতি একটুও খেয়াল নেই। ইচ্ছে হলো তো চলে গেলেন পুকুর পাড়ে, একা বেড়াতে গেলেন বাগানে। এসব দেখে শুনে কেন জানি না আমার একটা ধারণা হয়েছিল, সফুরা খালা বড় রকমের দুঃখ পাবে জীবনে। এরকম মনে করার কোনো কারণ ছিল না, কিন্তু আমার মনে হতো। একেই হয়তো ইনটিউশন বলে। পরবর্তী জীবনে দেখেছি আমার ধারণা অক্ষরে অক্ষরে মিলে গেছে। দুঃখ এসেছে এবং অত্যন্ত সহজভাবে জীবনের প্রাত্যহিক ঘটনার মতো দুঃখকে তিনি গ্রহণ করেছেন। এই মেয়ের গল্প আমি অন্য কোথাও বলবো, আজ শুধু হাসান আলীর কথাটাই বলি। হাসান আলী বাজারে কিসের যেন ঠিকাদারি করত। 26-27 বছর বয়স, ভীষণ গরিব। নানাচাঁদের কীরকম যেন আত্মীয়, থাকতো নানাচাঁদের বাংলা ঘরে। অত্যন্ত নিরীহ ধরনের ছেলে। যতক্ষণ ঘরে থাকতো ততক্ষণ বসে বসে হিসাবপত্র করত। আমরা সে সময় তার ঘরে হাজির হলে বিনা কারণে আটকে উঠত। তারপরে সহজ হওয়ার চেষ্টা করতে গিয়ে চোখ মুখ লাল করে এক বাজে কাণ্ড। প্রতি হাটবার দিন দেখতাম স্বল্প কিছু মিষ্টি কিনে এনেছে। মিষ্টি আনা হয়েছে নানাজানের বাড়ির মানুষদের জন্যই, কিন্তু দেয়ার সাহস নেই। অনেক রাতে কেউ ডেকে হয়তো ফিসফিস করে বলল, একটু মিষ্টি এনেছিলাম। বাড়ির প্রায় মানুষই তখন ঘুমে। সফুরা খালা একদিন বললেন, ও রঞ্জু, হাসান আলী বলে একটা লোক নাকি থাকে বাইরের ঘরে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ও আল্লাহ, মজার ব্যাপার। পরশুদিন দিঘির পাড়ে একা একা গিয়েছি, দেখি কে একজন লোক চুপচাপ বসে আছে। আমি বললাম, কে ওখানে? লোকটা বলল, আমার নাম হাসান আলী, আমি আপনাদের বাংলা ঘরে থাকি। আমি তখন ভাবলাম ফিরে যাই। লোকটা বলল, এত রাত আপনি একা একা আসেন কেন? কত সাপ খোপ আছে? আমি বললাম, আপনি তো আসছেন, আপনার সাপের ভয় নাই? লোকটা তখন কি বললো জানো রঞ্জু? বলল, আপনি বড় ভালো মেয়ে। এই বলে হনহন করে চলে গেল। কি কাণ্ড দেখেছ? এর কিছুদিন পরে শুনলাম হাসান আলী নানাজানের কাছে তার ছোট মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব করেছে। নানাজান তো রেগেই আগুন। বাড়িতে হাসাহাসির ধুম পড়ে গেল। সফুরা খালা শুধু বললেন, আহা বেচারা গরিব বলে কি সবাই এরকম করবে? লাল মামি ও কথা শুনে বললেন, আমাদের সফুরার ভাতারকে নিয়ে কেউ তামাশা করবে না, খবরদার, সফুরা মনে কষ্ট পায়। নানিজান লাল মামির কথা শুনে রেগে যান, চেঁচিয়ে বলেন,
এ কি কথা বলার ঢং বউ? ব্যাপারটা এখানেই শেষ হলো না। নানাজান হাসান আলীকে এখানকার বাস উঠিয়ে চলে যেতে বললেন। শরৎকালের এক সকালে নৌকা করে হাসান আলী চলে গেল। দুটি ট্রাঙ্কের ওপর বিবর্ণ সাতরঞ্চিতে ঢাকা একটি বিছানা, তার পাশে মুখ নিচু করে বসা হাসান আলী। সফুরা খালা এরপর থেকেই অস্থির হয়ে পড়লেন। মুখে শুধু এক বুলি, বিনা দোষে কষ্ট পেল লোকটা। নবু মামা অনেক পরে এই ঘটনা শুনে বলেছিলেন, আমি থাকলে দিতাম শালার ঘাড়ে গদাম করে এক ঘুষি। অচিনপুরের গল্প লিখতে লিখতে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়, দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়। হাসনার কোলে 3 মাস বয়সের যে শিশুটি এ সংসারে প্রবেশ করেছিল, তার ভূমিকা তো যুক্তিসঙ্গত কারণে তৃতীয় পুরুষের ভূমিকা হবে। তার উপস্থিতি হবে ছায়ার মতো। সরফরাজ খানের এই পরিবারটির সুখ দুঃখ তাকে স্পর্শ করবে না, কিন্তু আমি তাদের জীবনের সঙ্গে কত ঘনিষ্ঠভাবেই না জড়িয়ে পড়লাম। বাচ্চা মামার মলিন চেহারা দেখলে আমার মন কাঁদে। সফুরা খালা যখন হেসে হেসে বলেন, রঞ্জু, আমার খুব ইচ্ছে একদিন অনেক রাত্রে পুকুরে একা একা সাঁতার কেটে গোসল করি। পুকুর ঘাটে তুমি আমার জন্য একটুখানি দাঁড়াবে, কেউ যেন জানতে না পারে। তখন সফুরা খালার জন্য আমার গাঢ় মমতা বোধ হয়। অথচ আমি নিশ্চিত জানি একদিন লিলির চিঠি আসবে, আমি এদের সবাইকে পেছনে ফেলে চলে যাব। হালিম শেখের সঙ্গে পরপর 2টি মামলাতে নানাজানের হার হলো। এতদিন যে জমিতে নানাজানের দখলি সত্ত্ব ছিল, হালিম শেখের লোকজন লাল নিশান উড়িয়ে ঢোল আর কাঁসার ঘণ্টা বাজাতে বাজাতে সে জমির দখল নিল। গ্রামের লোকজনকে গরু জবাই করে খাওয়ালো হালিম শেখ। জমির পরিমাণ তেমন কিছু নয়, অর্থব্যয়ও হয়েছে সামান্য। নানাজানের মতো লোকের কাছে সে টাকা কিছুই নয়। কিন্তু তিনি ভেঙে পড়লেন। রোজকার মতো উঠোনে বসে কোরআন পাঠ করতে বসেন না, নিজের ঘরে চুপচাপ বসে থাকেন। অত্যন্ত অল্প সময়ের ভেতর স্বাস্থ্য ভেঙে গেল, খাওয়া কমে গেল। রাতে ঘুমোতে পারেন না, উঠোনে অনেক রাত পর্যন্ত চেয়ার পেতে বসে থাকেন। নানিজান মাথায় হাওয়া করেন, পায়ে তেল মালিশ করে দেন। দিন 7 পর নানাজান ঘোষণা করলেন তিনি বেশি দিন বাঁচবেন না, সম্পত্তির বিলি বন্দোবস্ত করতে চান। নবু মামার কাছে চিঠি গেল তিনি যেন পাত্রপাঠ চলে আসেন, পড়াশোনার আর প্রয়োজন নেই। কবরের জন্য জায়গা ঠিক করা হলো, কবর পাকা করার জন্য ইট আনানো হলো। মৌলানা ডাকে তবা করলেন। বাড়ির সবাই নিঃশব্দ মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগলো। মোহরের মা রোজ সকালে দুধ নিয়ে যায় নানিজানের ঘরে। সেদিন কী কারণে যেন দেরি হয়েছে। দুপুরের দিকে বাটি ভর্তি দুধ নিয়ে গিয়েছে। ঘরে ঢুকেই বিকট চিৎকার। মৃত্যু এসেছে নিঃশব্দে, কেউ জানতেই পারেনি কখন কিভাবে মারা গেলেন। আমরা সবাই তার ঘরের সামনে ভিড় করে দাঁড়ালাম। পরিপাটি বিছানা, বালিশের চাদর পর্যন্ত একটুও কোঁচকায়নি। বড় নানিজান সেই পরিপাটি বিছানায় শক্ত হয়ে পড়ে আছেন। ইঁদুর কিংবা অন্য কোনো কিছু তার ঠোঁট আর একটি চোখ খেয়ে গিয়েছে। বিকট হা করা সেই মূর্তি দেখে সফুরা খালা ও মাগো বলে কাঁদতে লাগলেন। লাল মামি সফুরা খালার হাত ধরে তাকে নিচে নামিয়ে নিয়ে গেলেন। নানাজানের জন্য কেনা কাপড়ের কাপড়ে তার কাফন হলো। নানাজানের জন্য ঠিক করে রাখা জায়গায় কবর হলো তার। যে ইট নানাজান নিজের জন্য আনিয়েছিলেন, সেই ইট দিয়ে কবর বাঁধিয়ে দেওয়া হলো। সপ্তাহখানেকের মধ্যে আমরা সবাই বড় নানিজানের কথা ভুলে গেলাম। আগের মতো ঝগড়া রং তামাশা চলতে লাগলো। বড় নানিজানের ঘর থেকে তার সমস্ত জিনিস সরিয়ে ফেলে সংসারের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন রাখা হলো গাদা করে। দিন কেটে যেতে লাগলো। একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন। সে একা একা হাঁটতে হাঁটতে সোনাখালি চলে যাওয়া, পুকুর ঘাটে রাতের বেলা চুপচাপ বসে থাকা, এর বাইরে যেন আমার জানা কোনো জগৎ নেই। সমস্ত বাসনা কামনা এইটুকুতেই কেন্দ্রীভূত। এর মধ্যে একদিন নানাজান আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেছেন। বলেছেন, তোমার বড় নানিজান তার নিজের সম্পত্তি তোমাকে আর লিলিকে দিয়ে গেছেন দানপত্র করে। বড় নানিজান তার বাবার কাছ থেকে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন জানতাম, তার পরিমাণ যে কত তা কেউই জানত না। নানাজান বললেন, অনেক জায়গা জমি লিলির আসা দরকার, কিন্তু তার ঠিকানাই তো জানা নেই। রাজশাহী থেকে খবর হলো স্কুল ফাইনাল দিয়ে নবু মামা কাউকে কিছু না বলে কলকাতা চলে গেলেন। নানাজানের মুখ গম্ভীর হলো। নানিজানের কেন জানি ধারণা নবু মামা আর কখনো ফিরবে না। তিনি গানের মতো সুরে যখন কাঁদতে থাকেন তখন বলেন, এক মেয়ে পাগল, এক ছেলে বিবাকি, এক বউ বাজা। শুনলে হাসি পায় আবার দুঃখ লাগে। বাচ্চা মামা বাজে মধ্যে গিয়ে নানিজানকে ধমক দেন, কি মা, আপনি সবসময় বাজা বউ করেন।
ও বাজা বউরে আমি আর কি বলে ডাকবো? আহা, এলাচি মনে কষ্ট পায়। হরে বউ, তুই কি জাদুটাই না করলি আমার পোলারে? বাচ্চা মামা চিন্তিত। নবু মামা হঠাৎ করে কলকাতা চলে যাওয়ায় খুশি মনে হয় শুধু সফুরা খালাকে। আমি ডেকে বলেন, আমি ছেলে হলে নবুর মতো কাউকে না বলে আমিও চলে যেতাম। 8-10 দিন পর নবু মামা কলকাতা থেকে টাকা চেয়ে পাঠালো। নানাজান লোক মারফত টাকা পাঠালেন। নির্দেশ রইল ঘাড় ধরে যেন তাকে নিয়ে আসা হয়। বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হলো নবু মামাকে বিয়ে দেয়া হবে। নানাজান মেয়ে দেখতে লাগলেন। নানিজান মহা খুশি। লালমামিকে শুনিয়ে শুনিয়ে বলছেন, নতুন বউয়ের 1 বছরের ভিতর ছেলে হবে, আমি স্বপ্নে দেখছি। টাকা নিয়ে লোক যাওয়ার কয়েকদিন পরই নবু মামা এসে পড়লেন। সরাসরি এসে বাড়িতে উঠলেন না, লোক মারফত খবর পাঠালেন কাউকে কিছু না বলে আমি যেন আজিজ খার বাড়িতে চলে আসি। আজিজ খার বাইরের ঘরের চেয়ারে নবু মামা গম্ভীর হয়ে বসেছিলেন। মাথায় বেড়েছেন কিছু, গায়ের রং ফর্সা হয়েছে। আমাকে দেখে রহস্যময় হাসি হাসলেন। বাড়িতে কেউ জানে না তো আমি এসেছি যে? না। গুড। কি ব্যাপার মামা? একটা প্ল্যান করেছি রঞ্জু, লাল ভাবিকে একেবারে চমকে দিব। গ্রামোফোন কিনেছি একটা, ওই দেখ টেবিলে। 5টা রেকর্ডও আছে, 115 টাকা দাম। নবু মামার প্ল্যান শুনে আমার উৎসাহের সীমা থাকে না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে নবু মামা গ্রামোফোন নিয়ে চুপি চুপি যাবেন। যে ঘরটায় আমি আর নবু মামা থাকি সেই ঘরটায় চুপি চুপি এসে গ্রামোফোন বাজানোর ব্যবস্থা করা হবে। গান শুনে হকচকে বেরিয়ে আসবেন লাল মামি। অবাক হয়ে বলবেন, রঞ্জু কি হয়েছে রে, গান হয় কোথায়? তখন হো হো করে হাসতে হাসতে বেরিয়ে আসবেন নবু মামা। উৎসাহের নবু মামা টকবক করছেন। আমি বললাম, নবু মামা এখন একটা গান শুনি। না না, এখন না, পরে শুনবি। ফার্স্টে কোনটা বাজাবো বলতো? কি করে বলবো কোনটা? রাত যখন অনেক হয়েছে, লোকজন শুয়ে পড়েছে সবখানে, তখন আমরা উঠলাম। বৃষ্টি থামেনি, গুড়ি গুড়ি পড়ছে। মাথায় ছাতা ধরে আধ ভেজা হয়ে বাড়িতে উঠলাম। কাদায় পানিতে মাখামাখি। বাড়িতে জেগে নেই কেউ, শুধু নানাজানের ঘরে আলো দেখা যাচ্ছে। দুজনে নিঃশব্দে দোতলায় উঠে এলাম। দরজা খোলা হলো অত্যন্ত সাবধানে। একটু ক্যাচ শব্দ হলেই দুজনে চমকে উঠছি। অন্ধকারে হাতড়ে হাতড়ে গ্রামোফোন বের করলেন নবু মামা। বহু কষ্ট করে চোং ফিট করা হলো। দম দিতে গিয়ে বিপত্তি। নবু মামা ফিসফিসিয়ে বললেন, কোন গানটা দিয়েছি কে জানে, একটা খুব বাজে গান আছে, এটা প্রথমে এসে গেলে খারাপ হবে খুব। নবু মামা দেরি করছো কেন? দিচ্ছি, বৃষ্টিটা একটু কমুক, নয়তো শুনবে না। বৃষ্টির বেগ একটু কমে আসতেই গান বেজে উঠল। লাল মামি গান শুনে মুগ্ধ হবে কি, আমি নিজেই মোহিত হয়ে গেলাম। তিনি অপূর্ব কিন্নর কণ্ঠে গান হচ্ছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আবেগে আমার চোখ ভিজে উঠল। নবু মামা ফিসফিসিয়ে বললেন, কি ব্যাপার, ভাবি আসে না যে? আমি সে কথার জবাব দিলাম না। নবু মামা জানালা বন্ধ করবার জন্য উঠে দাঁড়িয়েছে, অমনি লাল মামি ডাকলেন, রঞ্জু রঞ্জু। আরে চুপ করে থাক, কথা বলবি না। লাল মামি দরজায় ঘা দিলেন। ও রঞ্জু, কি ব্যাপার, গান হয় কোথায়? নবু মামা উত্তেজনা চেপে রাখতে না পেরে হো হো করে হেসে উঠলেন। ভাবি তোমার জন্য আনলাম, তোমার জন্যই আনলাম। নবু মামা লাল মামির হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। কি ফুর্তি তার! কলের গান না, ছোটবেলায় দেখেছিলাম একবার। চোং আছে, বাতি জ্বালাও না। বাতি জ্বালানো হলো। লাল মামিকে দেখব কি, নবু মামার দিকেই তাকিয়ে আছি। আনন্দে উত্তেজনায় নবু মামার চোখ জল জল করছে। ভাঙা ঘরে চাঁদের আলো গানটা আরেকবার দাও। সে রাতের কথা আমার খুব মনে আছে। একটি মানুষের সামগ্রিক জীবনে মনে রাখবার মতো ঘটনা তো খুব সীমিত। কত মানুষ আছে সমস্ত জীবন কেটে যায়, কোনো ঘটনায় মনে রাখবার মতো আবেগ তার ভেতর সৃষ্টি করে না। আমি নিজে কত কিছুই তো ভুলে বসে আছি, কিন্তু মনে আছে সে রাতে গান শুনতে শুনতে নিজের অজান্তে আমার চোখে পানি এসেছিল। নবু মামার লাল মামি যেন দেখতে না পায়, সেজন্য আমি মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রয়েছি। নবু মামা বললেন, ভাবি আমার নাচতে মন চাইছে। নাচো না। রঞ্জু তুই নাচবি আমার সঙ্গে? নবু ওই রেকর্ডটা আবার। সারা রাত হবে আজকে, বুঝলে ভাবি? ক্লান্তি নেই নবু মামার। লাল মামের উৎসাহ সীমাহীন। শুনতে শুনতে আমার ঘুমে চোখ জড়িয়ে এলো। গাধা, এত ফাইন গান আর ঘুমায় কেমন দেখো। আচ্ছা আজ তাহলে থাক, ঘুমো তোরা। না না, থাকবে না, যতক্ষণ ঝড় বৃষ্টি হবে ততক্ষণই গান হবে। কথা শেষ হতে না হতেই করকর করে বাজ পড়ল।
ফুর্তিতে নবু মামা হো হো করে হেসে ফেলল। রঞ্জুর ঘুম পাচ্ছে, এগুলো নিয়ে আমার ঘরে এসে পড় নবু। আমাকে ভাঙা ঘরে চাঁদের আলো গানটা শুনে শুনে লিখে দিতে পারবে কাগজে? নিশ্চয়ই পারবো। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছিল। উঠে বন্ধ করতে গিয়ে দেখি বড় রানীজানের ঘরের লাগোয়া গাব গাছটি ভেঙে পড়ে গেছে। কেমন ন্যাড়া দেখাচ্ছে জায়গাটা। গতবার এরকম সময় বাড়ি থেকে নদীর শৌ শৌ শব্দ শোনা গেছে। চাদর মুড়ি দিয়ে শুয়ে শুয়ে নবু মামা বলছেন, ভাবি তুমিও গাও সঙ্গে সঙ্গে। না, আমি পারবো না, তুই গা। নবু মামা হেরে গলায় গান ধরলেন। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাল মামি বললেন, দক্ষিণের জানালা বন্ধ কর নবু, ভিজে যাচ্ছি। বাচ্চা ভাই কোথায়? দুদিন ধরে দেখা নেই, কোথায় কে জানে। যদি ভালো না লাগে গানটাতে, ঘুম আসছে যে আবার। ও নবু, তোর ঘুম পায় না? শুনতে শুনতে ঘুমে চোখ জড়িয়ে এলো। ঘুমোতে ইচ্ছা করছিল না। শুয়ে শুয়ে গান শুনতে কি ভালোই না লাগে। ক্রমে ক্রমে ঝড়ের মতো বাতাসের বেগ হলো। বাড়ির লম্বা থামে বাতাসের শৌ শৌ শব্দ হতে লাগলো। দরাম দরাম শব্দ করে দরজা নড়তে লাগলো। অমনি সফুরা খালা ডাকলেন, রঞ্জু, ও রঞ্জু। এদিকে গান হচ্ছিল নাকি? হ্যাঁ, নবু মামা কলের গান বাজাচ্ছিলেন। কলের গান এনেছেন নবু মামা। নবু কোথায়? লাল মামি আর নবু মামা গান বাজাচ্ছেন। কই, গান শুনছি না তো। আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সফুরা খাল অস্পষ্ট স্বরে বললেন, রঞ্জু, আমার না ভীষণ ভয় লাগছে। সেই অপূর্ব বৃষ্টিস্নাত রাত যে ভয় করার মতো কিছু একটা লুকিয়েছিল তা আমি বুঝতে পারিনি। সফুরা খালা শীতে কাঁপছিলেন। তার মুখ দেখা যাচ্ছিল না, তবু শুধুমাত্র তার কথা শুনেই ধারণা হলো কোথাও নিশ্চয়ই ভয় লুকিয়ে আছে। সফুরা খালা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত চলে গেলেন, যেন কোনো হিংস্র জন্তু তাকে তাড়া করছে। মাতালের মতো বেসামাল পদক্ষেপ। আমি এসে শুয়ে পড়লাম তখন। ঘুম ভাঙলো অনেক বেলায়। মেঘ কেটে গেছে, রোদ উঠেছে ঝকঝকে। জানালা দিয়ে বাইরে তাকালেই মনের সব গ্লানি কেটে যায়। আরও কিছুক্ষণ শুয়ে থাকবো কিনা ভাবছি, তখন নবু মামা এসে ডাকলেন, আয় মাছ ধরতে যাই, নতুন পানিতে মেলা মাছ এসেছে। ছিপ, কানি জাল ইত্যাদি সরঞ্জাম নিয়ে নৌকা করে চললাম দুজনে হলদা পোতা। কিন্তু নবু মামার মাছ মারার মন ছিল না। অপ্রাসঙ্গিক নানা কথা বলতে লাগলেন। দুপুর পর্যন্ত আমরা ইতস্তত ঘুরে বেড়ালাম। নবু মামার ভাবভঙ্গি আমার কাছে কেমন কেমন লাগলো। তিনি যেন বিশেষ কোনো কারণে পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ের কথা হলে কিশোরী বেড়া যেমন পালিয়ে গিয়ে লজ্জায় লাল হয়, অনেকটা সেরকম। নবু মামা বললেন, রঞ্জু, আমি আর পড়াশোনা করব না। কেন? ভালো লাগে না। কি করবেন তবে? ব্যবসা করব, দেশ বিদেশ ঘুরে বেড়াবো। নানা যান মানবে না, আমি কারো ধারধারি নাকি? বলতে বলতে নবু মামা ঈষৎ হাসলেন। দুপুরে খাওয়ার জন্য চিড়া আর নারিকেল আনা হয়েছিল, তাই খাওয়া হলো। হলদাপোতা থেকে আমরা আরও উত্তরে সরে আসলাম। আমার আর ভালো লাগছিল না। রোদে গা তেতে উঠেছে। চলুন ফিরে চলি। চল। ভাটা টানে নৌকা ভেসে চলছে। হঠাৎ করে নবু মামার ভাবান্তর হলো। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, মাছটা ছেড়ে দে রঞ্জু। কেন মামা? না, ছেড়ে দি। বলেই মাছটা জলে ফেললেন। আমি চুপ করে রইলাম। নবু মামা বললেন, একবার আমি একটা পাখি ধরেছিলাম, টিয়া পাখি। তারপর কি মনে করে ছেড়ে দিয়েছি। আমার খুব লাভ হয়েছিল। কি লাভ হয়েছিল? আজকে মাছটা ছেড়ে দিলাম, দেখিস মাছটা দোয়াও করবে আমার জন্যে। নবু মামা পাটাতনে শুয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বাড়ি এসে দেখি হুলুস্থুল কাণ্ড। লাল মামির সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়েছে সফুরা খালার। লাল মামি টেনে সফুরা খালার একগোছা চুল তুলে ফেলেছে, গাল আছড়ে দিয়েছে। সফুরা খালা ভীষণ দৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছেন। লাল মামি তার ঘরের দরজা বন্ধ করে রেখেছেন, কারোর সঙ্গে কথাবার্তা নেই। বাচ্চা মামা আদমল একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মাঝে বলছেন, সবাই যদি আলাচির সঙ্গে ঝগড়া করে তাহলে বেচারি কি করবে, কেউই তো দেখতে পারে না। বাচ্চা মামা উঠোনে গিয়ে বসে রইলেন। বোকার মতো তাকাতে লাগলেন এদিক সেদিক। নবু মামাকে দেখে বললেন, দেখলি নবু, সফুরা কি ঝগড়া করলো, এলাচি সারাদিন খাওয়া নাই। রাতের খাওয়া শেষ হতে অনেক রাত হলো। রান্না বান্না হতে দেরি হয়েছে। সংসার যাত্রা কিছু পরিমাণে বিপর্যস্ত। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে এসে দেখি সফুরা খালা বসে আছেন আমাদের ঘরে।
তোমাদের জন্য বাইরের বাংলা ঘরে বিছানা হয়েছে, এ ঘরে আমি থাকবো। তাকিয়ে দেখি পরিপাটি করে ঘর সাজানো। আমার আর নবু মামার ব্যবহারিক জিনিসপত্র কিছুই নেই। নবু মামা বললেন, তুই থাকবে এখানে? তো নিজের ঘর কি হলো? আমার ঘরে পানি পড়ে, বিছানা ভিজে যায়। রঞ্জু, তুমি নবুকে চোখে চোখে রাখবে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাচ্চা মামার সঙ্গে দেখা। রঞ্জু, এলাচি ভাত খেয়েছে কি না জানিস? জানি না, মোহরের মা বলল খেয়েছে, তুই একটু খোঁজ নিয়ে আয়। আপনি নিজে যান মামা। আচ্ছা আচ্ছা, আমি নিজেই যাই। লাল মামি সেদিন না খেয়েছিলেন, রাতেও খেলেন না, দুপুরেও ভাত নিয়ে গিয়ে মোহরের মা ফিরে এলো। সফুরা খালা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু লাভ হলো না। শেষ পর্যন্ত নানা চান এলেন। বিরক্ত ও দুঃখিত কণ্ঠে বললেন, এসব কি বউ? খাও খাও, ভাত খাও। না, খাবো না। সমস্ত দিন কেটে গেল। সফুরা খালা কাঁদতে লাগলেন। বাচ্চা মামা নৌকা করে চলে গিয়েছেন শ্রীপুর। লাল মামির মাকে সঙ্গে করে নিয়ে আসবেন একেবারে। কানা বিবি বারবার বলে, বউয়ের কোনো খারাপ বাতাস লাগছে, না হইলে এমন হয়। মুকুন্দ ওঝারে খবর দাও না একবার। লাল মামির মা খবর পেয়ে এসে পড়লেন। লাল মামি বলল, না, আমি কিছুতে খাবো না, এ বাড়িতে কিছু খাবো না আমি। আচ্ছা, আপনি না হয় মেয়েকে নিয়ে যান, কদিন থেকে সুস্থ হয়ে আসুক, বলল নানা যান। ধরাধরি করে লাল মামিকে নৌকায় তোলা হলো। নৌকার পাটাতনে বাচ্চা মামা তার সুটকেস নিয়ে আগে থেকে বসে আছেন। লাল মামি বাচ্চা মামাকে দেখেই চলে উঠলেন, ও গেলে আমি যাব না। বাচ্চা মামা চুপচাপ নেমে পড়ে দাঁড়িয়ে বোকার মতো সবার দিকে তাকিয়ে হাসতে লাগলেন, যেন কিছুই হয়নি। তার কাণ্ড দেখে আমার চোখে পানি এসে গেল। নবু মামার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়লেন সবাই। মেয়ে তো আগেই ঠিক করা ছিল, এবার কথাবার্তা এগুতে লাগলো। নানা যান অনেক রকম মিষ্টি হলুদ রঙের শাড়ি ও কানের দুল নিয়ে আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে গেলেন। সঙ্গে গেলেন হেডমাস্টার সাহেব, আজিজ খা সাহেব। আমিও গেলাম তাদের সঙ্গে। কি মিষ্টি মেয়ে, শ্যামলা রং, বড় বড় চোখ, এক নজর দেখলেই মন ভরে ওঠে। দেখে আমার বড় ভালো লাগলো। পৌষ মাসের মাঝামাঝি দিন ফেলে নানা যান উঠে এলেন। বাড়িতে একটা চাপা আনন্দের স্রোত বইতে লাগলো। সবচেয়ে খুশি সফুরা খালা। সবার সঙ্গে বিয়ে নিয়ে গল্প। নবু মামার কিন্তু ভাবান্তর নেই। কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ব্যথাও নেই। মাছ ধরতে যান, কোথাও যাত্রা টাত্রার খবর পেলে যাত্রা শুনতে যান। গ্রামের মাঠে ফুটবল নেমে গেছে, সারা বিকাল কাটান ফুটবল খেলে। সেন্টার ফরওয়ার্ডে তিনি দাঁড়ালে প্রতিপক্ষ তটস্থ হয়ে থাকে। শিল্ডের অনেক খেলা শুরু হয়ে গেছে। গ্রামের টিম খুব শক্ত, ফাইনাল উঠে যাবে সন্দেহ নেই। নবু মামা প্রাণপণে খেলেন, মরণপণ খেলা। বল নিয়ে দৌড়ে যাবার সময় তার মাথার লম্বা চুল বাতাসে থরথরিয়ে কাঁপে। মাঠের বাইরে বসে বসে মুগ্ধ নয়নে আমি তাই দেখি। রাতের বেলা গরম পানি করে আনি। নবু মামা গরম পানিতে পা ডুবিয়ে অন্যমনস্কভাবে নানা গল্প করেন। লাল মামি প্রসঙ্গে কোনো আলাপ হয় না। তিনি সেই যে গিয়েছেন, হার ফেরার নাম নেই। বাচ্চা মামা প্রতি হাটবারে নৌকা নিয়ে চলে যান, আবার সেই দিনই ফিরে আসেন। লাল মামির ঘরেই বাকি সময়টা কাটে তার। আমি বুঝতে পারি কোথাও সুর কেটে গিয়েছে, ভালো লাগে না। কবে লিলির চিঠি আসবে, কবে আমি চলে যেতে পারবো তাই ভাবি। তখন আমি অনেক রকম স্বপ্ন দেখতে শিখেছি। পরগাছা হয়ে বেঁচে থাকতে ঘেন্না বোধ হয়, অথচ বেরিয়েও আসতে পারছি না। বড় নানি যেন অনেক সম্পত্তি নাকি আমাকে আর লিলিকে দিয়ে গেছেন, কিন্তু তাতে আমার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া সে সময় আমি প্রেমে পড়েছিলাম। অচিনপুরের এই কাহিনীতে যে প্রেমের উল্লেখ না করলেও চলে, কারণ তার কোনো ভূমিকা নেই এখানে। তবে প্রচণ্ড পরিবর্তন হচ্ছিল আমার মধ্যে, এইটুকু বলা আবশ্যক। নবম আমার স্কুল ফাইনালের রেজাল্ট হলো তখন, খুবই ভালো রেজাল্ট। ডিস্ট্রিক্ট স্কলারশিপ বলে কি একটি স্কলারশিপ পেলেন। কলেজে ভর্তি হবার জন্য টাকা পয়সা নিয়ে নবু মামা রওনা হলেন। নানা জানার ইচ্ছা ছিল নবু মামা যেন আনন্দমোহন কলেজেই ভর্তি হন, কিন্তু নবু মামার ইচ্ছা প্রেসিডেন্সি কলেজ। নবু মামার বিয়ের তারিখ ঠিকই থাকলো। নবু মামা নিজেও একদিন মেয়ে দেখে এলেন। সফুরা খালা যখন বললেন, মেয়ে পছন্দ হয়েছে, নবু মামা ঘাড় নেড়ে সায় দিয়েছে। 12ই ভাদ্র তারিখে নবু মামা চলে গেলেন, আর 13ই ভাদ্র বাচ্চা মামা শ্রীপুর থেকে আতপাগল হয়ে ফিরে এলেন। আমি ভাষা ভাষাভাবে শুনলাম লাল মামি শ্বশুরবাড়ি ফিরে যাবার নাম করে নবু মামার সঙ্গে চলে গিয়েছে। কেউ যেন জানতে না পারে, সেই জন্য বাচ্চা মামাকে ঘরে বন্ধ করে রাখা হলো। তার মাথা ঠিক নেই, কখন কাকে কি বলে বসেন। ছোট নারীজানের ফিটের ব্যারাম হয়ে গেল।
সফুরা খালাকে দেখে কোনো পরিবর্তন নজরে পড়ে না, শুধু তার চোখে কালি পড়েছে। মুখ শুকিয়ে তাকে দেখায় বাচ্চা ছেলেদের মতো। নানাজান সেই বছরেই হজ করতে গেলেন। যাওয়ার আগে সব সম্পত্তির বিলি বন্দোবস্ত হলো। বাচ্চা মামাকে সব লিখে পড়ে দিয়ে গেলেন। একটি প্রকাণ্ড প্রাচীন বটগাছ যেন চোখের সামনে শুকিয়ে উঠেছে। সবুজ পাতা ঝরে যাচ্ছে, কাণ্ড হয়েছে শক্ত। আমি তাই দেখছি তাকিয়ে তাকিয়ে। শৈশবের যে অবুঝ ভালোবাসায় নানাজানের বাড়িটিকে আমি ঘিরে রেখেছিলাম, সেই ভালোবাসা করুণ নয়নে চেয়ে আছে আমার দিকে। কিন্তু আমি তো এখানের কেউ নই। একদিন চুপচাপ চলে যাবে, কেউ জানতেও পারবে না। রঞ্জু নামের আবেগপ্রবণ ছেলেটি হঠাৎ কোথায় চলে গেল? এত বড় বাড়ি, অথচ এই কজন মাত্র মানুষ আমরা। রাতের বেলা গা ছমছম করে। মোহরের মা মাঝে মধ্যে চমকে ওঠে, ওটা কি গো? ও মা, ভূত নাকি? এ বাড়ির সবকিছুই বদলে গেছে। লাল ফেস্টুপি পরা নানাজান সূর্য ওঠার আগেই উঠোনের চেয়ারে এসে আর বসেন না। ফাবিয়ায় আলা রাব্বিকুম মাতুকাজ্জিবান, ঘুম ঘুম চোখে অর্ধজাগ্রত কানে কতবার শুনেছি এই সুর। এখন এই সকালটা বড় চুপচাপ। ভোরের আলোয় মনের সব গ্লানি কেটে যায়। আমি চাই এই বাড়ির সবার মনের গ্লানি কেটে যাক। নবু মামা ফিরে এসে আগের মতো জোছনা দেখে উল্লাসে চিৎকার করুক। সফুরা খালা ঠিক আগের মতো লাঠি হাতে পাখি উড়ে গেল বলে সংসারের যাবতীয় দুঃখ কষ্ট উড়িয়ে দিক। বাচ্চা মামা তার সাজ পোশাক পরে হিরণ্য রাজার পাঠ করুক। কিন্তু তা আর হবে না, তা হবার নয়। আমি সংসারের মন্থর স্রোতে গা এলিয়ে দিলাম। কারো সঙ্গেই আজ আমার যোগ নেই। দিন কেটে যেতে লাগলো। টিনের কানেস্তারায় বাড়ি পড়েছে। উচ্চকণ্ঠে কি যেন ঘোষণা করা হচ্ছে। কৌতূহলী হয়ে দাঁড়াতেই দেখি বাচ্চা মামা বিব্রত মুখে সারা গায়ে চাদর জড়িয়ে হাঁটছেন। তার আগে আরেকজনকে টিনে বাড়ি দিয়ে উচ্চকণ্ঠে কি বলেছে। আমি বললাম, কি ব্যাপার মামা? না কিছু না। ঢোল দিচ্ছে কে, আপনি নাকি? হ্যাঁ। কিসের জন্য? রহমত পাগলার জন্য ঢোল দিচ্ছি। যদি কেউ পায় তাহলে 5 টাকা পুরস্কার। কেন, কি হয়েছে? বলেন, কি ব্যাপার? রঞ্জু পাগলটাকে খেদিয়ে দেবার পর থেকে যত অশান্তি শুরু হয়েছে, ফিরিয়ে আনলে যদি সব মিটে। মামা আমার হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেলেন। বাচ্চা মামা আরও অনেক রকম পাগলামি করতে লাগলেন তখন। নানাজানের একটি আম কাঁঠালের প্রকাণ্ড বাগান ছিল। জলের দরে সেটি বেচে দিলেন। বিক্রির টাকা দিয়ে নাকি মসজিদ করবেন। ছোট নানিজান কাঁদো কাঁদো হয়ে বললেন, এই সব কি রে বাচ্চা? বাচ্চা মামা কৈফিয়তের ভঙ্গিতে বললেন, তিনি নাকি স্বপ্নে দেখেছেন সাদা পোশাক পরা এক জ্যোতির্ময় পুরুষ তাকে বললেন, মসজিদ কর, সব কিছু ঠিক হবে। বাচ্চা, তুই মিথ্যা কথা বলতেছিস। বাচ্চা মামা মাথা নিচু করে চলে গেলেন। মসজিদের জন্য ইট পোড়ানো হতে লাগলো। ময়মনসিংহ থেকে রাজমিস্ত্রি এলো। বিরাট এক মিলাদ মাহফিলের মধ্যে মসজিদের কাজ শুরু হলো। নানাজানের 2টি বিল ছিল। বিলের মাঝ থেকে পয়সা আসতো বিস্তর। সেই টাকায় সংসার খরচ গিয়েও বেশ মোটা অংশ জমত। বিল 2টি একই সঙ্গে হাতছাড়া হয়ে গেল। কিভাবে হলো কেউ বলতে পারল না। নানিজান সারা দিন চোখের পানি ফেলতে লাগলেন। রহিম শেখ বেশ কয়েকটি মামলা একসাথে জুড়ে দিল। সমস্তই মিথ্যা মামলা। বাচ্চা মামা নির্বিকার বসে আছেন মসজিদের সামনে। দেখছেন কি করে ইটের পর ইট বিছিয়ে ভিত তৈরি হচ্ছে। মামলার তদবিরের জন্য ছোট নানিজানকে নিয়ে আমি যাওয়া আসা করতে লাগলাম। দীর্ঘদিন মামলা চলল। 2টিতে জিত হলো আমাদের, একটি রহিম শেখ পেল। নানাজান হজ থেকে ফিরে এলেন এই সময়। সংসারের তখন ভরাডুবি ঘটেছে। রোজকার বাজারের টাকাতেও টানাটানি পড়তে শুরু করেছে। নানাজান কিছুই বলেন না। 6 মাসেই তার বয়স 6 বছর বেড়ে গেছে। চোখের দৃষ্টি হয়েছে নিষ্প্রভ। একা একা হাঁটতে পারেন না, আর লাঠিতে ভর না দিয়ে দাঁড়াতে পারেন না। চোখের সামনে সংসারকে ভেঙে পড়তে দেখলেন। তবু সকালবেলায় কোরআন শরীফ ধরে বিলম্বিত সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বছর যাবার আগেই সম্পত্তির 1/3 বিক্রি করে দিতে হলো। বাচ্চা মামার মসজিদ ততদিনে শেষ হয়েছে। মাথা তুলে দাঁড়িয়েছে চমৎকার নকশি কাটা গম্বুজ। ধবধবে সাদা দেয়ালে নীল হরফে লেখা কলামায়ে তৈয়ব। পাড়ার ছেলেমেয়েরা আমপাড়া হাতে সকালবেলাতেই মসজিদে সবক নিতে আসে। দেখে শুনে বাচ্চা মামা মহাসুখী। মহাজনের কাছ থেকে টাকা ধার করে মসজিদের সামনে পুকুর কাটিয়ে দিলেন। কি সুন্দর টলটলে জল পুকুরে, পাথরে বাঁধানো প্রশস্ত ঘাট। বাচ্চা মামাকে দেখে আমার নিজেরও ভালো লাগলো।
সাদা গোলটুপি পরে চোখে সুরমা দিয়ে কেমন গর্বিত ভঙ্গিতে নামাজ পড়তে চান। একদিন আমাকে ডেকে একটু ইতস্তত করে বললেন, রঞ্জু, জুমার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়েছি, আমি স্বপ্নে দেখি তোর লাল মামি যেন নৌকায় করে ফিরে আসবে ফিরে, দেখিস তুই। লাল মামির কথা আমি ভাবতে চাই না, তবু বড় মনে পড়ে। কে জানে কোথায় সংসার পেতেছে তারা, নাকি যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে দেশময়। কোনোদিন কি সত্যি ফিরে আসবে ধসে যাওয়া পরিবারটিকে শেষবারের মতো দেখে যেতে? নিজের কথাও আজকাল খুব ভাবি। আজন্ম যে রহস্যময়তার ভেতর বড় হয়েছি তা সরে সরে যায়, মনে হয় কিছুই রহস্য নয়। চাঁদের আলো, ভোরের প্রথম সূর্য সমস্তই রহস্যের অতীত প্রাকৃতিক নিয়মাবলী। যে নিয়মের ভেতর আমরা জন্মাই, বড় হই, দুঃখ কষ্ট পাই, দুঃখ সুখ কী তা নিয়েও ভাবতে চেষ্টা করি। মোহরের মা যখন তার আজীবন সঞ্চিত পোটলাপুটলি নিয়ে অশ্রু সজল চোখে আমার সামনে দাঁড়িয়ে বলে, ও বেটা রঞ্জু, যাই গো বেটা, তোমার দুঃসময় একটা মানুষের বোঝা আর বাড়াইতাম না, তখন আমার কোনো দুঃখ বোধ হয় না। এ যেন ঘটতই। তাহলে দুঃখ কি? নতুন করে আবার সম্পত্তি বিক্রি হচ্ছে শুনে ছোট নানিজান যখন উম্মাদের মতো কাঁদেন, তখন বুঝি এই দুঃখ। অথচ সফুরা খালা যখন হাসি মুখে বলেন, গরিব মানুষ হওয়ার অনেক রকম মজা আছে রঞ্জু, তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে, কেউ কিচ্ছু বলবে না, তখন সব ভাবনা চিন্তা জট পাকিয়ে যায়। সন্ধ্যাবেলা আমি নানাজানের হাত ধরে তাকে বেড়াতে নিয়ে যাই। হিম লেগে তার কাশি হয়, খুক খুক করে কাশেন। আমি যদি বলি চলেন ঘরে যাই, নানাজান আতকে ওঠেন, না না, আরেকটু বেড়াই। পরম নির্ভরতার সঙ্গে তিনি আমার হাত ধরে হাঁটেন। বেলা শেষের সূর্যরশ্মি তার সফেদ দাড়িতে চকচক করে। লিলির যে চিঠির জন্য পরম আগ্রহে প্রতীক্ষা করছিলাম, সেই চিঠি এসে গেছে। লিলি গোটা গোটা হরফে লিখেছে, আমি জানি তুই রাগ করেছিস, কতদিন হলো গিয়েছে, কিন্তু কখনো তোর কাছে চিঠি লিখিনি। কি করব বল, এমন খারাপ অবস্থা গেছে আমার। তোর দুলাভাইয়ের চাকরি নেই, বসতবাটিও পদ্মায় ভেঙে নিয়েছে, একেবারে ভিক্ষা করার মতো অবস্থা। কতদিন যে মাত্র একবেলা খেয়েছি, তারপর আবার তোর দুলাভাইয়ের অসুখ হলো, মরো অবস্থা। এখন অবশ্য ঠিক হয়ে গেছে সব, তুই অতি অবশ্যই এসে যা রঞ্জু। লিলির চিঠি পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াই। সবাইকে ছেড়ে যেতে বড় মায়া লাগে। শৈশব পরিচিত এ বাড়িঘর, বাচ্চা মামা, নানাজান, লাল মামি, নবু মামা, এদের সবার স্মৃতির গন্ধ নিয়ে যে বাড়ি দাঁড়িয়ে আছে, তাকে ছেড়ে কি করে যাই? আমি উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়াতে লাগলাম। সোনাখালীর পুলের ওপর অনেক রাত পর্যন্ত বসে থাকি। নৌকা নিয়ে চলে যাই হলদে পোতা। খুব জোছনা হলে সফুরা খালাকে নিয়ে পুকুর ঘাটে বেড়াতে যাই। সফুরা খালা বলেন, তুমি কবে যাবে রঞ্জু? যে কোনো একদিন যাব। সেই যে কোনো একদিনটা কবে হবে? একদিন। অনেক রাতে সফুরা খালা কাঁদেন। তার গভীর বিষাদ বোঝবার ক্ষমতা আমার নেই। বুঝতে চাই না যে বন্ধন আমাকে এখানে আটকে রেখেছে, কবে তা কাটবে, কবে চলে যাবে তাই ভাবি। নানা যেন মাঝে মাঝে জিজ্ঞেস করেন, তোমার যাওয়ার দিন ঠিক হয়েছে? না। তোমার আর লিলির নামে যে জমি জমা আছে তার কি হবে? যেমন আছে তেমন থাকবে। নানাজান কথা বলেন না। আমি জানি এই জমিটুকুই তাদের অবলম্বন। সে রাতে ভীষণ শীত পড়েছিল। সন্ধ্যা না নামতেই ঘন কুয়াশা চারদিক আচ্ছন্ন করে ফেলল। রাতের খাওয়ার পর হারিকেন হাতে বাইরের ঘরে আসছি। হঠাৎ দেখি বাচ্চা মামা দারুণ উত্তেজিত হয়ে দ্রুত আসছেন। আমাকে দেখে থমকে দাঁড়ালেন। রঞ্জু, দেখ দেখ। আমি তাকিয়ে দেখলাম একটু দূরে লাল মামি একটা বাচ্চা মেয়ের হাত ধরে বিপন্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাচ্চা মামা বলে চলেছেন, নৌকা করে সন্ধ্যার আগে এরা দুজন এসেছে, চুপচাপ বসেছিল। আমি মসজিদে যাব বলে অজু করতে গিয়েছি, এমন সময়। লাল মামি বাচ্চা মেয়েটির হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন, যে উঠোনে অনেক অনেক দিন আগে আমার মা তার দুটি ছেলেমেয়ের হাত ধরে এসে দাঁড়িয়েছিলেন। কেউ কোনো কথা বলল না। নানাজান চিত্রাপিতের মতো দাঁড়িয়ে রইলেন। ছোট নানিজান যেন কিছুই বুঝছেন না। এমন ভঙ্গিতে তাকাতে লাগলেন সফুরা খালা দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। বাচ্চা মামা ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোর গরম শালটা কোথায় সফুরা? এলাচি শীত করছে। নবু মামার কথা কেউ জিজ্ঞেস করল না। সবাই চুপ করে রইল। একসময় দেখলাম লাল মামি কাঁদছেন। আমি চুপচাপ বাইরের ঘরে বসে বসে ঝিঝির ডাক শুনতে লাগলাম। অনেক রাতে বাচ্চা মামা আমাকে ডেকে নিলেন। মৃদু ভর্ৎসনার সুরে বললেন,
তোরা সবাই যদি দূরে দূরে থাকিস তাহলে এলাচি কি মনে করবে বল? চল রঞ্জু। বাচ্চা মামা আমার হাত ধরলেন। বহুদিন পর লাল মামির ঘরে এসে ঢুকলাম। পালঙ্কে লাল মামি আছোয়া হয়ে আছেন, তার কোলের কাছে কুণ্ডুলি পাকিয়ে বাচ্চা মেয়েটি ঘুমিয়ে। আমি এসে বসতে লাল মামি একটু সরে গেলেন। কেমন আছেন মামি? মামি মাথা নাড়লেন। বাচ্চা মামা বললেন, মোটেই ভালো না রঞ্জু, দেখ না স্বাস্থ্য কি খারাপ হয়ে গেছে। বাচ্চা মামা ব্যস্ত হয়ে পুরনো গ্রামোফোন খুঁজে বের করলেন। আমি বললাম, আজ থাক মামা। না না, শুনি, আমার শোনার ইচ্ছা হচ্ছে। লাল মামি মৃদু কণ্ঠে বললেন, না না থাকুক, গান বাজাতে হবে না। তবু গান বেজে উঠল। আমি চলে এলাম। এই অচিনপুরীতে থাকবার কাল আমার শেষ হয়েছে।